মোবাইলটা হালকা হালকা গরম হইতেছে, বোঝা যাচ্ছে আস্তে আস্তে চার্জ হবে, সময় নেব। সবাই কি ফাইলগুলো পেয়েছেন? দুটো ফাইল শেয়ার করা হচ্ছে। একটা ফাইল আসছে স্যার। এবার মনে হয়েছে, তাই না? হ্যাঁ, এবার আসছে। ওকে, লাস্ট ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আর স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার ওই যে আমাদের যে এক্সেল ফাইলটা করিয়েছিলেন, এক্সেলটা স্যার, ওইটা স্যার আমরা অনেকেই করতে পারিনি, পরে ডাউনলোড করার পর ফ্রেশ কপি আসছে ফর্মুলা সহ যেটা করিয়েছিলেন স্যার, যদি আরেকবার দেখেন। কি ফাইলটা দিয়ে দিব না আবার করায় দিব? ওটা বলতে ফাইলটা দিয়ে দিলেও হয় স্যার, ওটা আমরা দেখি স্যার ফাইলটা দিলে ভালো হয় স্যার। ফাইলটা দিলে ভালো হয়। হ্যাঁ, যেহেতু স্যার একটা ছোট্ট একটা প্রশ্ন স্যার, এই সুনীল চোপড়া তো স্যার অনেকগুলো বই আছে স্যার, আমাদেরকে যেটা পড়াচ্ছেন এটা স্যার বই কোনটা একটু বললে ভালো হয় স্যার। এডিশন 6 পড়াচ্ছি। 6 এডিশনটা স্যার আমারও আছে, কিন্তু স্যার আমি তো এইগুলো পাচ্ছি না স্যার, আপনি যে সাপ্লাই গুলো পড়াচ্ছেন। তাই নাকি? পাইছি স্যার, পাইছি। জি স্যার, পাইছি স্যার, পাইছি। পেয়েছেন? আচ্ছা, 7টাতেও তো চলবে না? হ্যাঁ চলবে। জি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে 5th এডিশনটা শেয়ার করা হয়েছিল। নরমালি এরা দুই ধরনের এডিশন বের করে আর কি, একটা গ্লোবাল এডিশন থাকে আর একটা ইউএস বেস থাকে, লোকাল এডিশন।
দেখেন তো ফাইলটা পেয়েছেন কিনা। স্যার এক্সেল ফাইলটা জি জি এখনো আসেনি স্যার। ওকে, তাহলে এক্সেল ফাইলটাও আমার মনে হয় পেয়ে গেছেন সবাই, তাই না? না স্যার এখনো এক্সেল ফাইলটা এখনো আসেনি স্যার, এখনো আসেনি। অলরেডি তানবীর তো বলতেছেন ইয়েস স্যার পাওয়া গেছে। একটা স্ক্রিনশট আসছে আচ্ছা, স্যার, আসছে স্যার। চলে আসে না? জি স্যার। আচ্ছা, আজকে আমরা একটু থিওরিটিক্যাল কথাবার্তা বলবো। চ্যাপ্টার 2 and 3 হচ্ছে সাপ্লাই চেইনের থিওরি নিয়ে কথাবার্তা আর কি। হ্যাঁ, স্যার চ্যাপ্টার কত স্যার? 2 and 3 দেখবো আজকে। 2টা শেষ করবো, 3 হয়তো সামান্য কিছু দেখা যাবে আর কি। তো চ্যাপ্টার 2 হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক ফিট এন্ড স্কোপ নিয়ে আর কি। তো সাপ্লাই চেইন আমরা এজ এ ডিপার্টমেন্ট বা একটা ক্রস ফাংশনাল ডিপার্টমেন্ট হিসেবে থাকে, আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখছিলাম, তাই না? তো এখন এটা আমাদের কম্পিটিটিভ স্ট্র্যাটেজির সাথে কিভাবে আমরা অ্যালাইন করতে পারি সেটা হচ্ছে দেখার বিষয়। কারণ আপনার এক এক কোম্পানির এক এক রকম কম্পিটিটিভ স্ট্র্যাটেজি থাকে এবং ওইটার সাথে মিল করে আপনার সাপ্লাই চেইনটা আপনার কি করতে হয়, অ্যালাইন করতে হয়। নাহলে হবে কি, আপনি একরকম ডিসিশন নিয়ে রাখতেছেন, আপনার সাপ্লাই চেইন আরেকভাবে কাজ করতেছে, তাহলে দেখা যাবে যে মিসফিডের কারণে আপনার সবকিছুই আসলে দেখা যাবে কস্ট ওভাররান হচ্ছে, কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে, এরকম একটা অবস্থা আর কি। তো কম্পিটিশন বা কম্পিটিটিভ স্ট্র্যাটেজিটা কি, দুইটা জিনিস, তাই না? এক নাম্বার হচ্ছে কম্পিটিশন। কি জিনিস এটা কম্পিটিশন? স্যার বাংলায় যেটাকে প্রতিযোগিতা বলেছে। প্রতিযোগিতা, জি একটা কোম্পানি একটা কোম্পানির সাথে। জিনিসটা কি প্রতিযোগিতা? একজন আরেকজনের থেকে কত ভালো বিভিন্ন আসপেক্টে স্যার। আমার মনে হয় স্যার যে আমরা সেম প্রোডাক্টটা যখন একটা আরেকটার সাথে বিট করে তখন সেটা আমরা কম্পিটিটর বলি আর কি। তাই। আর কি হইতে পারে? মার্কেটে টিকে থাকার জন্য চেষ্টা করা একজন রাইভালের সাথে, সেই টেকনিক থেকেই প্রতিযোগিতা। কম্পিটিশন। আসলে আমরা কিসের জন্য কম্পিট করি মার্কেটে, দেখেন তো একটু খেয়াল করে। অ্যাকচুয়ালি স্যার কম্পিটিশনের কয়েকটা ফ্যাক্টর আছে স্যার, আমি আসলে বলছি সেটা হলো প্রথমত সোর্সিং কম্পিটিশন। সেম আমি কতটুকু কম্পিটিটিভ সোর্স পাচ্ছি, অন্যরা দেখা যায় একই প্রোডাক্ট কম দামে মার্কেট থেকে কিনছে, বেস্ট কোয়ালিটি পাস করছে, বাট আমাদের ইনএফিসিয়েন্সির কারণে আমি দেখা যায় বেস্ট সোর্স থেকে পাচ্ছি না, প্লাস হাই প্রাইসে নিচ্ছি। জি, দেন তখন আসলে আমি কম্পিটিটিভ দিক দিয়ে পেছায় থাকবো, কারণ আমি যদি বেস্ট সোর্স হাই কস্টে পাই বাট আরেকজন বেস্ট সোর্স হাই লো কস্টে পাচ্ছে, জি। তখন কাস্টমার বেনিফিটটা তারা বেশি দিতে পারছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ তার প্রফিট, তাদের বটম লাইনে প্রফিট করতে কোনো অসুবিধা হচ্ছে না। বাট আমার কিন্তু বটম লাইনে প্রফিট করতে অনেক ডিফিকাল্টি ফেস করতে হবে। তখন কি করতে, আমাদের সেল বাড়াতে হবে। আর ওরা সেল মানে যদি মানে ইকুইলিব্রিয়ামের পজিশনে থাকে, মানে দ্যাট মিন্স তাদের লাস্ট ইয়ারের সেলস এবারের সেলস যদি গ্রোথও না হয়, বাট তারা সোর্সিং কম্পিটিটিভ সোর্স করার কারণে তারা কিন্তু মার্কেটে স্টেবল থাকতে পারছে। বাট হোয়ারাস আমি সেম সোর্স করতেছি, সেম প্যারামিটার দিয়ে, আর মানে সেম স্পেসিফিকেশনের ম্যাটেরিয়ালস আমি পাচ্ছি বাট হায়ার কস্টে, যখন আমি মার্কেটে আসলে টিকে থাকাটা আমার অনেক ডিফিকাল্ট। আইদার আমাকে বেশি সেল করতে হবে অথবা অন্য কোনো কস্ট কাট করতে হবে। আচ্ছা,
তো আমরা এতক্ষণ যাই বললাম কেন, এভরিথিং বয়েলস ডাউন টু মানি। হ্যাঁ, আমরা যে প্রোডাক্টই বিক্রি করি না কেন, সার্ভিসই বিক্রি করি না কেন, এট দি এন্ড অফ দ্য ডে হচ্ছে কাস্টমারের পকেটে যে টাকাটা আছে সেটার জন্যই আমরা কি করি, উই বাই করি। বাই মানে হচ্ছে কি একজন একজনের সাথে হ্যাঁ প্রতিযোগিতা করতেছি, কেন? ফর দ্য কাস্টমার মানি, কাস্টমার পকেটে যে টাকাটা আছে সেই টাকাটা আমার কোম্পানিতে আনা। এইটা যে যত এফিশিয়েন্টলি করতে পারবে তার বিজনেস তত ইফেক্টিভ, তাই না? আমি কি বুঝতে পারছি কম্পিটিশনটা? কম্পিট ফর কাস্টমার মানি। এখন আপনি প্রোডাক্ট দিয়েও পারেন, সার্ভিস দিয়েও পারেন। এগ্রি করতেছেন সবাই না? জি জি স্যার। স্যার আবার একটু রিপিট করুন স্যার। বললাম যে উই কম্পিট ফর কাস্টমার মানি। আমি যে প্রোডাক্ট দিয়ে করি না কেন বা যে সার্ভিস দিয়ে করি না কেন, ধরেন ব্যাংকগুলোর মূল ইয়ে হচ্ছে আপনার কাস্টমার থেকে টাকা নিয়ে আর অন্য কাস্টমারকে লোন হিসেবে দিবে, মাঝখানে যে স্প্রেডটা আছে ওই স্প্রেডটা সে প্রফিট হিসেবে ইউজ করে। হ্যাঁ, তো এখন ব্যাংকে শুধু এই স্প্রেডের মাধ্যমে ইনকাম করবে? আপনি দেখবেন যে আপনি একটা ক্রেডিট কার্ড নিচ্ছেন, ক্রেডিট কার্ডের একটা অ্যানুয়াল ফি আছে, তো এটার সাথে কিছু আবার অ্যান্সিলিয়ারি ফি আছে। ডাচ বাংলা ব্যাংক তার বিভিন্ন এটিএম গুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের চার্জ কাটতেছে, তাই না? তো ওইগুলো তার ইনকাম। কিন্তু তো এই যে কাস্টমারের টাকা, সে কিন্তু শুধু ব্যাংকিং এর আপনার ইয়ে না, ব্যাংকিং এর সাথে কিছু অ্যান্সিলিয়ারি সার্ভিস দিয়েও সে টাকা ইনকাম করতেছে। তো এই জন্য বলি যে আপনার যেই প্রোডাক্ট থাকুক বা সার্ভিস থাকুক, আমরা আসলে কম্পিট করতেছি হচ্ছে কাস্টমারের পকেটের মানি নিয়ে। এটা মেডিসিনের মাধ্যমে হইতে পারে, আপনার বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে হইতে পারে, হোয়াটসোএভার, বাট আমরা উই আর বাইং ফর কাস্টমার মানি। এখন এটাকে যদি আমরা কম্পিটিশন বলি, তাহলে আমাকে কি নিতে হয়? কিছু কম্পিটিটিভ অ্যাডভান্টেজে আমার আসতে হয় বা কম্পিটিটিভ স্ট্র্যাটেজি নিতে হয়। স্ট্র্যাটেজি কি? আমার যে প্ল্যানটা আছে, আমার যে প্ল্যানটাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব, এই প্ল্যানটা বা অ্যাচিভ করব কিভাবে, এই অ্যাচিভের যে কৌশলটা আছে, টেকনিকটা আছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্র্যাটেজি। এখন এক একজন এক এক রকম স্ট্র্যাটেজি নিতে পারেন ফর কম্পিটিশন। এখন স্ট্র্যাটেজি আমরা কিসের উপর নির্ভর করি? সাধারণত আমরা স্ট্র্যাটেজি গুলো নিয়ে থাকি বেসড অন আওয়ার অ্যাডভান্টেজেস। কি কথা বুঝতে পারছি? এখন আপনার স্ট্র্যাটেজি যদি আপনার অ্যাডভান্টেজ মানে হচ্ছে আপনি যে বিষয়ে কম্পিটেন্স আছে আপনার, সেই কম্পিটেন্সের উপরে যদি আপনার কম্পিটিটিভ স্ট্র্যাটেজি বিল্ড আপ না হয়, তাহলে আপনি তো আলটিমেটলি কম্পিট করতে পারবেন না। আমরা সবসময় কম্পিটিটিভ স্ট্র্যাটেজি নেই হচ্ছে আমাদের যে কম্পিটেন্সি আছে, কম্পিটেন্সির বেসিসে। এখন কম্পিটেন্সিটা কি? যে আমি 10টা কাজ ভালো করি, 10টার মধ্যে যে কাজটা বেশি ভালো করি সেটা হচ্ছে আমি কম্পিটেন্ট। ওই কম্পিটেন্সির উপর বেসিস করে আমি কম্পিটিটিভ স্ট্র্যাটেজি দাঁড় করাই, সেটা দিয়ে আমি মার্কেটে কি করি, কম্পিট করার চেষ্টা করি, আলটিমেটলি কাস্টমার বা মার্কেট শেয়ার আমি অ্যাচিভ করার চেষ্টা করি। আমি কি লিঙ্কটা বুঝাইতে পারছি? Just Yes, sir, sir. you can give us an example so that we can easily understand. আচ্ছা, ফর এক্সাম্পল আপনি একটা কোম্পানি ধরেন ভালো কাজ করে, কিরকম ভালো কাজ করেন? যদি ওয়ালটনের কথা বলি, তাদের ম্যানুফ্যাকচারিং কস্ট খুব কম, যেসব জিনিসপত্র তারা ইউজ করে অ্যাসেম্বল করে ইন টার্মস অফ এফিসিয়েন্সি, বাংলাদেশে এগুলো অ্যাসেম্বল করে তাদের কস্টিং অনেক কম পড়ে। এখানে তাদের কস্ট কম্পিটেন্সি আছে। আমাদের আর ইঞ্জিনতে কিসের কম্পিট নিয়ে আমরা কম্পিট করি? আমরা কোয়ালিটি নিয়ে কিন্তু কম্পিট করি না, উই কম্পিট উইথ প্রাইস। যে আমাদের চিপ লেবার আছে বা এখানে যেসব র মেটেরিয়ালস আছে যেগুলো আমার প্রোডাকশন ফ্যাক্টরি আছে, সেইগুলোতে আমাদের প্রোডাকশন যে কস্টিংটা আছে সেই কস্টিং আমার অন্যান্য দেশের তুলনায় কস্টিংটা কম থাকে। না হলে অন্য সব দিক দিয়ে কিন্তু আপনার ধরেন ইন্দোনেশিয়া যদি হয়, চায়নার কাছে তাদের শিপমেন্ট কস্ট কম, ভিয়েতনাম চায়নার কাছে শিপমেন্ট কস্ট কম, বাট তাদের লেবার প্রাইস হচ্ছে একটু বেশি। হ্যাঁ, তো যার কারণে আমাদের এফিসিয়েন্সির কথা যদি চিন্তা করি, আরএমজি সেক্টরে এটা হচ্ছে আমার কম্পিটেন্স। এই কম্পিটেন্সের উপর বেসিস করে কিন্তু আমরা ওয়ার্ল্ডের মার্কেটে আরএমজি যে আমরা ইয়ে করি আপনার কোটেশন দেই, সেই বায়ারদের কোটেশনটা আমাদের কি হয়, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হিসেবে দাঁড়ায়। এই কি হচ্ছে চিপ লেবারটা হচ্ছে আমার কম্পিটেন্স, সেই কম্পিটেন্সের উপর বেসিস করে আমি ইন্টারন্যাশনাল মার্কেটে, এটা হচ্ছে আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। আমি কি কথাটা বুঝতে পারতেছি?
Yes, sir. Yes, we do understand now. তাইলে কম্পিটেন্সটা মনে থাকবে। কম্পিটেন্সটা হচ্ছে কি, যে আমার যতগুলো কাজ করি সবগুলা কাজের মধ্যে যে কাজটা আমি ভালো করি, দ্যাট বিকামস মাই কম্পিটেন্স। ওকে স্যার। ওই কম্পিটেন্সের উপরে বেসিস করে আই ওয়ান্ট টু বিল্ড মাই কম্পিটিটিভ স্ট্র্যাটেজি। সেই স্ট্র্যাটেজি দিয়ে আমি কি করি, কম্পিটিশন বা মার্কেটে কম্পিট করার চেষ্টা করি। এখন আমার কম্পিটেন্স বা কম্পিটিটিভ স্ট্র্যাটেজি যদি অন্যদের থেকে ভালো হয় বা কোনো কারণে কাস্টমার পছন্দ করে, তাইলে আমি মার্কেটে টিকে থাকার সম্ভাবনা আছে। আর যদি আমার কম্পিটিটিভ স্ট্র্যাটেজি ভালো না হয় বা আপনি হয়তো কম্পিটিটিভ তুলনায় আপনার স্ট্র্যাটেজি ভালো কাজ করতেছে না, তাহলে সেই ক্ষেত্রে আপনার কি হয়েছে, মার্কেটে সমস্যা, মানে আপনার স্ট্র্যাটেজিতে সমস্যা আছে, ইউ উইল বি ওয়াইন্ড আপ ফ্রম দ্য মার্কেট। ফর এক্সাম্পল, ওয়ালটনের সমসাময়িক অনেক কোম্পানি কিন্তু আসে, ধরেন মার্সেল আছে না? জি স্যার, মিনিস্টার। হ্যাঁ, মার্সেল আছে, তারপরে মিনিস্টার। আরো অনেক ফিন্স কোম্পানি আছে। আপনি যদি স্টেডিয়াম মার্কেটে যান, দেখবেন যে নানান ধরনের ব্র্যান্ড আছে, সবগুলাই কিন্তু এখানে লোকাল আপনার অ্যাসেম্বল করে। তো এই লোকাল অ্যাসেম্বলের পরেও দেখবেন ওয়ালটন হচ্ছে এখানে মার্কেট লিডার। তাহলে তার স্ট্র্যাটেজিটা কি? ওয়ালটনের স্ট্র্যাটেজি শুধু আপনার যে ইয়ে না, কি যেন বললাম, আপনার লেবার বা এফিসিয়েন্সি, তা কিন্তু না। এর সাথে আরো কিছু স্ট্র্যাটেজি আছে। ওয়ালটন হচ্ছে আপনাকে হায়ার পারচেজ করতে দেয়, তাই না? তো ধরেন এই যে স্টেডিয়াম মার্কেট যেসব ব্র্যান্ডগুলো আছে, কি জানে নৌকা, আরো কি কি ফ্রিজের দেখবেন অনেক ব্র্যান্ড আছে। তো এইগুলো লোকাল ব্র্যান্ড ওয়ালটনের চেয়ে অনেক সময় কম প্রাইসে ফ্রিজ অফার করে, বাট স্টিল ইউ আর বাইং ওয়ালটন। কেন? বিকজ হচ্ছে এটা আপনাকে হায়ার পারচেজ করতে দিতেছে, এটা আপনার বাসার সাথে শোরুম আছে, আপনাকে সার্ভিস দিচ্ছে, আপনার সেল সার্ভিসটা ভালো দিচ্ছে। তো এইসব দিক দিয়ে চিন্তা করলে যে ইউ আর গোয়িং ফর ওয়ালটন। তো এইগুলো হচ্ছে মোটামুটি হচ্ছে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি টু সার্ভাইভ ইন দ্য মার্কেট, তাই না? এখন আমার যে পয়েন্টটা, what I mean, মানে মূল এমফেসিসটা দিচ্ছি হচ্ছে কম্পিটেন্স এন্ড কম্পিটিটিভ স্ট্র্যাটেজি। অর্থাৎ আপনি যে কাজটা ভালো করবেন সেটার উপরেই আপনার কি বিল্ড আপ করতে হবে, কম্পিটিটিভ স্ট্র্যাটেজিটা বিল্ড আপ করতে হবে। তো এখন যদি বিল্ড আপ করতে হয়, তাহলে কম্পিটেন্সের সাথে আপনি যে স্ট্র্যাটেজি বিল্ড আপ করবেন, এটার সাথে যদি আপনার শুধু কম্পিটেন্স যে ফাংশনটা আছে বা কম্পিটেন্সি যেই সেক্টর আছে সেটা শুধু অ্যালাইন থাকলে হবে না, অন্যান্য সব সেক্টরে কিন্তু একই সাথে আপনার কি করতে হবে, অ্যালাইনমেন্টে নিয়ে আসতে হবে। ফর এক্সাম্পল, আপনার ধরেন ওয়ালটন যদি চিপ রেটে আপনার জিনিস দিতে চায়, তাইলে আপনার তার ফাইন্যান্সটাও চিপ থাকতে হবে। ফর এক্সাম্পল, সে যদি ব্যাংক থেকে লোন নেয়, লোন নিলে যদি তার কোম্পানি থেকে লোনের প্রাইসটা বেশি থাকে, তার কিন্তু সে কম দামে প্রোডাক্ট অফার করতে পারবে না। এট দ্য সেম টাইম, আপনার যদি তার যে ফ্যাক্টরি লোকেশন গুলো আছে ওইখানে যদি র মেটেরিয়ালস এর প্রাইস বেশি থাকে বা ইউটিলিটি যেমন ইলেকট্রিসিটি, পানি, এগুলো যদি দাম বেশি থাকে, ধরেন তাকে যদি ঢাকার ভিতর ফ্যাক্টরি হইতো, তাহলে ওয়াসার রেটে পানি কিনতে হইতো। ওয়ারেস গাজীপুরে সে নিজে পানি উঠাইতেছে, খরচ করতেছে, ওইখানে কোনো ওয়াসার কি বিল দিতে হচ্ছে না। তাহলে এখানে একটা সে অ্যাডভান্টেজ পাচ্ছে। আমি কি কথাটা পুরো বুঝাইতে পারতেছি? আবার ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে যেমন পুলক সাহেব আজকে আছে, আমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে আর কি তার কোম্পানির। তো আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে তাদের ট্রান্সপোর্টেশনটা তারা থার্ড পার্টি দিয়ে করে থাকে, হ্যাঁ, যার কারণে তাদের কস্টিং গুলো অনেক সেভ হয়। তো এইরকম আর কি, যে আপনি আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্ট মাস্ট বি অ্যালাইনড উইথ কম্পিটিটিভ স্ট্র্যাটেজি। আমি কি এতটুকু বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমি বুঝে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কথা বললাম। এখন আমরা আমাদের চ্যাপ্টারে চলে আসি। তাইলে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি কি? ডিফাইন সেট অফ কাস্টমার। আপনি কি দেখতে পাচ্ছেন? স্যার স্লাইডটা শো হচ্ছে না স্যার। আচ্ছা, competitive strategy defines set of customer needs a firm seeks to satisfy through its products and services. The set of customer needs তারা স্যাটিসফাই করতে চায়। আচ্ছা, এটা অন্যভাবে ডিফাইন করা আছে, তাহলে আমরা যেটা করতেছি এটা একটু মাথায় রাখি। তারপর হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি থাকে, মার্কেটিং স্ট্র্যাটেজি, সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি নিয়ে হচ্ছে আমাদের মাথা ব্যথা। কারণ ডিটারমাইন দ্য নেচার অফ ম্যাটেরিয়াল প্রকিউরমেন্ট। এই যে একটু আগে বললেন যে কম দামে জিনিসটা প্রকিউর করা, কারণ আপনি কি জিততে হবে কেনার সময়। তো কেনার সময় আপনি জিতলে কম প্রাইসে আপনি কাস্টমারকে অফার করতে পারবেন মার্কেটে। তো এই জন্য অনেকেই করে কি, ধরেন ঈদের সময় যাদের স্পেশালি প্রোডাক্ট বিক্রি করতে চায়, তারা হচ্ছে দেখবেন যে 3-4 মাস আগে থেকে আপনি প্রকিউরমেন্ট গুলো শুরু করে আর কি।
যারা কাপড়ের ব্যবসায়ী আছেন তারা জানেন যে ঈদের মার্কেটে আপনার সাধারণত এরা 3-4 মাস আগে থেকেই বিভিন্ন কাপড়গুলো স্টক করা শুরু করে ঈদের সেলের জন্য। তো প্রকিউরমেন্ট একটা ইস্যু, তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন একটা ইস্যু, যে কত কম খরচে আপনি ট্রান্সপোর্ট করতে পারবেন, ম্যানুফ্যাকচার অফ দ্য প্রোডাক্ট, ক্রিয়েশন অফ সার্ভিস, হ্যাঁ, এন্ড ডিস্ট্রিবিউশন অফ প্রোডাক্ট, এগুলো হচ্ছে সাপ্লাই চেইনের আন্ডারে পড়ে। তো এইগুলো আমি কত কম খরচে বা কত ভ্যালু এডিশনের মাধ্যমে দিতে পারছি। তো আমি যদি এটা চিন্তা করতে চাই তাহলে আমরা ভ্যালু চেইনটা একটু দেখি যে আমার অর্গানাইজেশনে কিভাবে ভ্যালু ক্রিয়েশন হয়। তাহলে নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট হয়, মার্কেটিং, সেল, এটা বিক্রি করে, অপারেশনস, ডিস্ট্রিবিউশন এন্ড সার্ভিস, এই ডিপার্টমেন্টগুলো সব প্রোডাক্ট। আচ্ছা, এই অপারেশন মিন্স যেখানে প্রোডাকশন, জি প্রোডাকশন, এন্ড ফর দ্যাট পারপাস আপনি কিছু আমাদের সাপোর্টিং অ্যাক্টিভিটি যেগুলো আছে, ফর এক্সাম্পল ফাইন্যান্স আছে, অ্যাকাউন্টিং আছে, ইনফরমেশন টেকনোলজি এন্ড হিউম্যান রিসোর্স, এই ডাইরেক্ট যেগুলো ভ্যালু এডিশন করে এই ডিপার্টমেন্টগুলো, তাদেরকে আমরা সাপোর্টিং সার্ভিসগুলো দিয়ে থাকি আর কি। তাইলে এখন আমাদের স্ট্র্যাটেজিক ফিটটা কি? স্ট্র্যাটেজিক ফিটটা হচ্ছে the competitive and supply chain strategies must be aligned. ওইটা যেটা বলছি যে আপনার যে ফাংশনাল ডিপার্টমেন্ট বা সাপ্লাই চেইন আছে সেটার সাথে আমার স্ট্র্যাটেজি, যে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি আছে তার অ্যালাইনমেন্ট থাকতে হবে। যেমন একটা উদাহরণ দিলে দেখা যায় যে আমরা সাপ্লাই চেইনের সাধারণত দুইটা ডাইমেনশনে কাজ করার চেষ্টা করি, মাথায় রাখবেন। এক নাম্বার হচ্ছে আমার রেসপন্সিভনেস, সেকেন্ড হচ্ছে আমার এফিসিয়েন্সি। কথাটা বুঝতে পারছি? রেসপন্সিভনেস, আরেকটা হচ্ছে কি বললাম আমরা, এফিসিয়েন্সি। তো আপনার কোম্পানির উপর ডিপেন্ডস করে যে আপনার কোম্পানি কি এফিসিয়েন্সির উপর বেশি জোর দিবে না আপনার কোম্পানি হচ্ছে রেসপন্সের উপর বেশি জোর দিবে। ফর এক্সাম্পল, আপনার কোম্পানি যদি ধরেন অ্যামাজন হয় আর আপনার কোম্পানি যদি কোনো অনলাইন ডেলিভারি হয়, তাইলে আপনি কিসের উপর জোর দিচ্ছেন? এফিসিয়েন্সির উপর জোর দিচ্ছেন, কারণ আপনি এখানে কম দামে প্রোডাক্ট অফার করতেছেন। ওয়ারেজ আপনি যদি আপনার রিটেল থাকে, রিটেল সেন্টার থাকে, যেমন ওয়ালমার্ট হয়, আপনি যেখানে যে টাচ এন্ড ফিল করে কিনতে পারতেছেন, সেখানে ওরা জোর দিচ্ছে হচ্ছে রেসপন্সিভনেসের উপর। আমি কি বুঝাতে পারছি কথাটা? হ্যাঁ স্যার, কয়েকটা স্ট্র্যাটেজি রেসপন্সিভ, আর একটা কয়েকটা আমি ভুলে গেছি স্যার, কয়েকটা স্ট্র্যাটেজি। one of the strategy responsive, another one সাপ্লাই চেইনে একটা ডাইমেনশনে স্ট্র্যাটেজিক ডাইমেনশন থাকে হচ্ছে আপনার রেসপন্সিভনেস, আরেকটা থাকে হচ্ছে এফিসিয়েন্সি। তো আমি যত ধরনের সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি ডিজাইন করি না কেন, আমার এই দুইটা এক্সট্রিমের মাঝখানে থেকে আমি করার চেষ্টা করি। ইদার একদম ফুল এক্সট্রিমে থাকে আপনার রেসপন্সিভনেস, আরেকটা ফুল এক্সট্রিমে হচ্ছে আপনার এফিসিয়েন্সি, আর মাঝখানে অনেকগুলো আপনার কি থাকে, আপনার ফ্রন্টিয়ার থাকে, যে কোনো একটা ফ্রন্টিয়ারে এসে আপনি কি করেন, আপনার স্ট্র্যাটেজি ফিটগুলো আমরা আনার চেষ্টা করি আর কি। তো আমরা স্ট্র্যাটেজিক ফিটগুলো কিভাবে আনি? এক নাম্বার হচ্ছে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি এন্ড অল ফাংশন স্টেজ মাস্ট ফিট টুগেদার, যেটা আমরা কথা বলছি। সেকেন্ড হচ্ছে ডিফাইন্ড ফাংশন এন্ড কোম্পানি মাস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি স্ট্রাকচার দেয়ার প্রসেস এন্ড রিসোর্সেস। Third one হচ্ছে ডিজাইন দ্য ওভারঅল সাপ্লাই চেইন এন্ড দ্য রোল অফ ইচ স্টেজ মাস্ট বি অ্যালাইনড উইথ দ্য সাপ্লাই চেইন। তাহলে আমার প্রথমে আমরা কম্পিটিটিভ স্ট্র্যাটেজির সাথে মিল করে আমার যত ফাংশনাল স্ট্র্যাটেজি গুলো আছে সবগুলো আমি কি করব, আর রিডিফাইন করব বা বিজনেস রিইঞ্জিনিয়ারিং করব, করে আমার যেন সবগুলো ফাংশন প্রপারলি আপনার আমার স্ট্র্যাটেজিটাকে আপনার সাপোর্ট করে সেটা আমি করার চেষ্টা করব। তাহলে আপনি যদি একটা লো কস্টের আপনার কোম্পানি হয়, যে আপনি কম দামে কি করতে চাচ্ছেন, আপনার সব প্রোডাক্ট দিতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যত ফাংশনাল এরিয়া আছে সব ফাংশনাল এরিয়া থেকে আপনার কস্টগুলো কারো মাইন্ডে বোধহয় অনেক নয়েজ আসতেছে। জি
আচ্ছা, তাহলে 1 নাম্বার আছে কি সরি আন্ডারস্ট্যান্ডিং স্যার, ইন কাস্টমার অ্যাডভান্স এটা বললাম যে আমরা যে স্ট্র্যাটেজি গুলো থিওরিটিক্যালি এখন শুনতে পাচ্ছি না। সরি স্যার, আমি বলছি আমরা তো স্ট্র্যাটেজি গুলো থিওরিটিক্যালি আমরা জানতে পারছি আপনার সাথে যে জারি করতে, আমরা কি ম্যাথামেটিক্যালি ইন ফিউচারে নেক্সট ক্লাস গুলো তো জানতে পারবো যে কিভাবে আমার স্ট্র্যাটেজি গুলো বা কিভাবে মানে অল্টারনেটিভ সোর্স করব, কিভাবে জি, আমরা ম্যাথমেটিক্যালি বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আমরা দেখার চেষ্টা করব আর কি। হ্যাঁ, এটা একটা এক্সেল সিমুলেশনের মাধ্যমে আমরা সাধারণত দেখে থাকি। আচ্ছা, তাইলে আপনি স্ট্র্যাটেজিক ফিট আনার জন্য দেয়ার আর কাপল অফ স্টেজ। 1 নাম্বার হচ্ছে আপনি প্রথমে আন্ডারস্ট্যান্ডিং দ্য কাস্টমার সাপ্লাই চেইন আনসার্টেনটি, হ্যাঁ। সেকেন্ড হচ্ছে সাপ্লাই চেইন ক্যাপাবিলিটিস, তারপরে আমি আমার স্ট্র্যাটেজিক ফিটটা আনার চেষ্টা করি আর কি। তো সাপ্লাই চেইন আনসার্টেনটি কি, যে আমি যে স্ট্র্যাটেজিগুলো আমার যে কাস্টমার আছে তাদের ডিমান্ডটা বোঝার চেষ্টা করি। ডিমান্ডটা বোঝার পরে সেই ডিমান্ড অনুযায়ী যদি আমার সাপ্লাই চেইনটা ডিজাইন করি, তাহলে আমার কি কি আনসার্টেনিটি দেখা যাচ্ছে। তো ডিমান্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখেন কোয়ান্টিটি অফ প্রোডাক্ট নিডেড অফ ইচ লট। আমি ধরেন ফর এক্সাম্পল যে আমি লটে লটে প্রোডাক্ট পাঠাচ্ছি বা দিচ্ছি, সেই ক্ষেত্রে আমার কোয়ান্টিটি পরিমাণটা কেমন, কাস্টমার কিভাবে রেসপন্স টাইমটা পাচ্ছে, কয়টা দিন সে টলারেট করবে। হ্যাঁ, ধরেন আপনার জিনিস যদি খুব এক্সপেন্সিভ হয়, তাহলে আপনার টলারেন্স লেভেলটা কিন্তু কম থাকে। ফর এক্সাম্পল আপনি ধরেন দারাজে বা ইভেলিতে একটা ভালো ধরনের জিনিসপত্র কিনছেন, তো এইটার টলারেন্স লেভেলটা অনেক সময় হচ্ছে কম, রেসপন্স মানে রিলেটিভ টু দ্য প্রোডাক্ট হুইচ ইজ লেস প্রাইস। যেমন আপনি একটা বেল্ট কিনতে চাচ্ছেন, সেটার রেসপন্স টাইম টলারেন্স আর ফ্রিজের রেসপন্স টাইম টলারেন্স কিন্তু সেম না, যেহেতু প্রাইসগুলো ডিপেন্ডস করে। থার্ড ওয়ান হচ্ছে ভ্যারাইটি অফ প্রোডাক্টস নিডেড। হ্যাঁ, যে আপনি যে প্রোডাক্টটা সেন্ড করতেছেন সাপ্লাই চেনে, যদি ভ্যারাইটি প্রোডাক্ট থাকে, তাহলে আপনার সাপ্লাই চেনে আনসার্টেনটিও বেড়ে যায় ডিমান্ডের সাথে সাথে। প্রাইসের প্রোডাক্ট আছে এবং ডিজায়ার্ড রেট অফ ইনোভেশন, কোন ধরনের ইনোভেশন আপনার প্রোডাক্টের দরকার আছে। তো এই প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে কি আপনার সাপ্লাই চেনের ডিমান্ড আনসার্টেনটি তৈরি করে। হ্যাঁ, যে আপনার সাপ্লাই চেইন এই যেগুলো বললাম, এইগুলো পয়েন্ট, যে প্রোডাক্টের যত ভ্যারাইটি থাকে তত আপনার ডিমান্ড আনসার্টেনটি ক্রিয়েট হয়। যত ডিমান্ড আনসার্টেনটি ক্রিয়েট হবে, তা ইমপ্লাইড ডিমান্ড আনসার্টেনটি ক্রিয়েট করে। দুইটার মধ্যে একটা পার্থক্যটা হচ্ছে কি, যে একটা হচ্ছে আপনার কাস্টমারের ডিমান্ড এবং আনসার্টেনটি, বাট আনসার্টেন ডিমান্ড হওয়ার পরে যে ডিমান্ডটা আপনি ডিটারমাইন করছেন, সেই ডিমান্ডটার উপরে যদি আমি ওই ডিমান্ডটা সাপ্লাই চেনে নিয়ে আসি, তো সাপ্লাই চেনে সেই ডিমান্ডটা ফুলফিল করতে গেলে যে সব আনসার্টেনটি দেখা দেয়, সেই জিনিসটাকে আমরা বলতেছি ইমপ্লাইড ডিমান্ড আনসার্টেনটি। আমার কথাটা কি বুঝাইতে পারছি? স্যার আবার একটু স্যার একটু রিপিট করেন। আমি বুঝছি যে হয়তোবা একটা টাইম অনুযায়ী কত ডিমান্ড হবে, ডিমান্ডটা হয়তো খুব ওঠানামা করতেছে, বা কোনো প্রাইসের কারণে হয়তো ডিমান্ড ওঠানামা করতেছে, অথবা আপনার ভ্যারাইটির জন্য ডিমান্ড ওঠানামা করতেছে। এইটুকু আমি বুঝলাম যে ডিমান্ড আনসার্টেনটি। বাট ওয়ান্স ইউ ডিটারমাইন দ্য ডিমান্ড, আপনি যখন ফোকাস করে ডিমান্ডটা মোটামুটি সার্টেন বা অ্যাসার্টেইন করলেন, এইটা যখন সাপ্লাই চেইন সে এটা ফুলফিল করতে চায়, তখন সাপ্লাই চেইনের কিছু আপনার আনসার্টেনিটিস দেখা দেয়। ফর এক্সাম্পল, আপনি হয়তো ডিমান্ড ডিটারমাইন করলেন যে 1000 ইউনিট আপনার মান্থলি বা উইকলি আপনার হয়তো একটা ডিমান্ড আছে, কিন্তু সাপ্লাই চেইনে দেখলেন যে এই ট্রাকটা দিয়ে আপনি আপনার সাপ্লাই দেন, সেটাতে আপনার হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে প্রায় 1200 ইউনিট। এই যে 200 একটা ইউনিটের গ্যাপ চলছে, এই 200 ইউনিটের কারণে আপনি কিন্তু পার ইউনিটের কস্টিং আপনার ট্রান্সপোর্টেশনে বেড়ে যাচ্ছে। তাহলে এই যে এই জিনিসগুলা থাকে, এই জিনিসগুলা তারপরে হচ্ছে আপনার তাহলে ফুল ট্রাক লোড, এলটিএল আছে, লেস দেন ট্রাক লোড, এরকম বিভিন্ন কনসেপ্ট আছে যেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের আনসার্টেনটি ক্রিয়েট হয়। হ্যাঁ, তো ওই ডিমান্ড আনসার্টেনটি কি করে, ওই ডিমান্ডটা আপনি অ্যাসার্টেইন করার পরেও সাপ্লাই চেইনে সেটা ফুলফিল করতে গেলে সাপ্লাই চেইনেরও কিছু আনসার্টেনটি দেখা দেয়। সেই আনসার্টেনটিটাকে আমরা বলতেছি হচ্ছে ইমপ্লাইড ডিমান্ড আনসার্টেনটি। আমি কথাটা বুঝাতে পারছি না? জি, তাহলে একটু এই জায়গাটা একটু আপনারা একটু চোখ বুলান, তাহলে অনেকটা জিনিস বুঝতে পারবেন। হ্যাঁ,
তাহলে কাস্টমার নিড গুলা কি, যেমন লিড টাইম সে কমাইতে চায়, হ্যাঁ, যে একটা ডেলিভারি যে লিড টাইমটা থাকে অর্ডার দেওয়ার পর তার বাসায় পৌঁছানো পর্যন্ত বা তার লোকেশনে পৌঁছানোর পর্যন্ত, এই সময়টা সে যদি কমাইতে চায় তাহলে দেখা যায় আপনার সাপ্লাই চেনের উপরে একটা এফেক্ট করে কি, যে অর্ডারটা রেসপন্সিভনেস বেড়ে যায়। রেসপন্সিভনেস বাড়াইতে গেলে তার নানান ধরনের অ্যারেঞ্জমেন্ট দরকার হয়। ফর এক্সাম্পল লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে আমরা যখন আরএনজি শিপমেন্ট করি তখন অনেক সময় আরএনজি আমার সময় কম থাকলে আমরা এয়ার শিপমেন্টে যেতে হয়। এয়ার শিপমেন্টে গেলে কিন্তু আপনি, আমার গোল হচ্ছে সাপ্লাই চেনের কস্ট কমানো, কিন্তু আপনি কস্টের জায়গায় কিন্তু হাই কস্টে চলে গেলেন। তো এইগুলো কিন্তু আনসার্টেনটি ক্রিয়েট করে। রেট অফ ইনোভেশন ইনক্রিজ করলে তাইলে আপনার সাপ্লাই চেইন আনসার্টেনটি বেড়ে যায়। কারণ যখনই আপনি ইনোভেশনস এর উপর ডিল করবেন বা কনসেন্ট্রেট, তখন আপনার অনেক প্রোডাক্ট মার্কেটে আসা অনেক মানে সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। হ্যাঁ, যেমন দেখবেন যে নতুন একটা মডেল অ্যাপল আনতে চাইতেছে বা আপনার ফোনের নতুন একটা মডেল স্যামসাং আসতে চাইতেছে, প্রায়ই দেখা যায় এগুলো হচ্ছে সাপ্লাই চেনের তারিখ বা ডিমান্ডটা তারা রাইট টাইমে ডেলিভারি দিতে পারে না। হ্যাঁ, আপনার মনে রাখবেন যে এই যে এয়ারবাস, সরি বোয়িং, ড্রিম লাইনার বাংলাদেশ যেটা কিনছে আর কি, তো ড্রিম লাইনার কাজ শুরু হয় যখন আমরা এমবিএ তে পড়ি, লাইক 2003-05 এর দিকের কথা বলছি। বাট ড্রিম লাইনার আপনার ডেলিভারি হইলো মানে 20-এর দিকে আসে, মানে 10-15 বছর লাগছে শুধু ড্রিম লাইনারটা, মানে বোয়িং এর ইতিহাসে এত দেরি হয় না কোনো একটা প্রোডাক্ট ডেভেলপ করতে আর কি। তো এরকম যখন ইনোভেটিভ প্রোডাক্ট আপনার থাকবে তখন ইমপ্লায়েন্ট ডিমান্ড আনসার্টেনটি টু ইন ইওর সাপ্লাই চেইন এটা বেড়ে যাচ্ছে। আমি কি কথাটা বুঝাতে পারছি? জি স্যার। তারপরে other attributes দেখেন, products with uncertain demand are often less mature and have less direct competition, as it is the margin tends to be high. এটা একটা মজার বিষয়, তাই না? যদি আনসার্টেন ডিমান্ড থাকে, এগুলো লেস ম্যাচিউর প্রোডাক্ট থাকে এবং মার্কেটে এগুলোর প্রফিট বেশি থাকে। এই যে যেমন প্রতি বছর মোবাইলে দেখেন নতুন নতুন মডেল আসতেছে, আসার পরে এইসবের লাইফ সাইকেল খুব কম থাকে। যেমন এক একটা মোবাইলের লাইফ সাইকেল হচ্ছে, আমরা যারা কোম্পানিগুলো ধরে নেয় যে আপনার 1 বছর করে, আর সার্ভিস দেয় সাধারণত 3 বছর, নাকি 2 বছর স্যার। 1 বছর দেয় স্যার, সার্ভিস ওয়ারেন্টি নরমাল ক্ষেত্রে 1 বছর থাকে স্যার। ওই ওয়ারেন্টি কথা বলতেছিলাম, প্রোডাক্টের যে সফটওয়্যার আপডেট। ও জি স্যার। যেমন আপনার রিয়েলমি, ভিভো, এগুলা দেখবেন যে বলাই থাকে যে 3 বছরের পরে আপনি আর কোনো সফটওয়্যার আপডেট পাবেন না। তাহলে ওরা ধরে নেয় যে 3 বছর পরে এই প্রোডাক্ট আর থাকবে না, কিন্তু দেখেন একটা প্রোডাক্ট কিন্তু অনেক দিন চলে, তাই কি না? জি জি স্যার। তারপরে তাহলে কিন্তু এগুলোর মার্জিনও বেশি। হ্যাঁ, তো ফোরকাস্টিং ইজ মোর অ্যাকুরেট when demand has less uncertainty. তো আমাদের যে প্রোডাক্ট গুলো যদি আপনার হয় খুব ইনোভেটিভ বা লেস ম্যাচিউর প্রোডাক্ট, এগুলো হচ্ছে আনসার্টেন থাকে ডিমান্ডটা। হোয়াইজ আপনি যদি চাল, ডাল, তেল এগুলো ডিমান্ড আপনি ফোরকাস্ট করতে চান, তাহলে কিন্তু আপনার এগুলো ফোরকাস্টিং মোটামুটি অ্যাকুরেট থাকে। এটা মজার বিষয়, দেখেন আমাদের গভর্নমেন্ট লেভেলে কিন্তু আমরা প্রপারলি ডিমান্ড ফোরকাস্ট করতে পারি না, কিন্তু যারা তেল বিক্রি করতেছে তারা কিন্তু ঠিকই ফোরকাস্টিংটা ঠিক আছে, তাদের কিন্তু শর্ট করে না। খেয়াল করছেন স্যার? কোন প্রোডাক্টের কথা বললেন? তেল? হ্যাঁ, সয়াবিন তেল বা। ও আচ্ছা আচ্ছা, জি। মজার বিষয় কিন্তু তাদের কাছে কিন্তু শর্টেজ নাই, মার্কেটে শর্টেজ আছে, যারা বিক্রি করতেছে তাদের কাছে শর্টেজ নাই। দে প্রপারলি ক্যান ফোরকাস্ট, কারণ অলরেডি মার্কেটে ধরুন আপনার এগুলো তো সব আগাম কেনা বেচা হয়, আপনার সয়াবিন মার্কেটের প্রোডাক্ট সব তো। এবং আপনার আরো মজার জিনিস হচ্ছে যে আগামী কবে ডার্ট আসতে পারে, অর্থাৎ খরা সিজন কখন আসতে পারে, অন্যান্য সমস্যাগুলো কি হতে পারে, এগুলো অলরেডি ইন্টারন্যাশনাল মার্কেটে প্রেডিক্ট করে ওই অনুযায়ী আপনার আগাম যেহেতু কিনে নেয়, ওই আগাম প্রাইসটা তারা সেট করে রাখে। ধরেন 3 বছর পরের প্রোডাকশনটা সে এখনই কিনে রাখতেছে, তো 3 বছর পরে কি হবে, প্রোডাকশন কতটুকু হবে, মার্কেট কি হবে, এটা কিন্তু তারা অলরেডি সেই মার্কেট থেকে জানা যায়। আমি কি কথাটা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এই অনুযায়ী তারা কি করে, আপনি যদি এখন প্রোডাক্টটা অর্ডার করেন যে আগামী 3 বছরের সাথে তার সাথে এখন ডিল করতে চান যে সয়াবিন তুমি আমাকে সাপ্লাই দিবা, সে কিন্তু ওইভাবেই সে প্রাইসটা
নির্ধারণ করে দেয়, কিন্তু এইটা কিন্তু আবার আমাদের লোকাল মার্কেটে এই নলেজটা থাকে না, যার কারণে কি করে এরা জানে যে মার্কেটে এই সময়টা শর্টেজ করতে পারে, এই সময় প্রাইস বাড়ায় দেয়, কিন্তু তার কাছে কিন্তু প্রোডাক্ট আছে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? আচ্ছা, তারপর মার্কডাউন আর হাইক ফর প্রোডাক্টস উইথ গ্রেটার ইমপ্লাইড ডিমান্ড, হ্যাঁ, আনসার্টেন বিকজ ওভার সাপ্লাই অফেন রেজাল্ট। মার্কডাউন হচ্ছে কি প্রোডাক্ট কি করা হয়, আপনার শেষে দেখা যায় যে সেলে বিক্রি করতে হয়, কম প্রাইসে বিক্রি করতে হয়, যেগুলো হচ্ছে ডিমান্ড আনসার্টেন থাকে। তো প্রোডাক্ট মার্জিন কি হয়, লো ইমপ্লাইড আনসার্টেনিটি লো থাকে, হাই ইমপ্লাইড আনসার্টেনিটি হাই থাকে, এভারেজ ফোরকাস্ট এরর হাই ইমপ্লাইড আনসার্টেনিটি বেশি থাকে, এভারেজ স্টক আউট রেট বেশি থাকে। স্টক আউট কি বা আপনার ওভার সাপ্লাই দুইটাই বেশি থাকে হচ্ছে আপনার ইমপ্লাইড আনসার্টেনিটি বেশি হলে। তো যাই হোক, আমরা এখানে মূল জিনিসটা বুঝাইতে চাইতেছি ভাই, যে ইমপ্লাইড আনসার্টেনিটি হচ্ছে রিলেটেড টু ইউর সাপ্লাই চেইন, আর ডিমান্ড আনসার্টেনিটি রিলেটেড টু ইউর কাস্টমার অর মার্কেট। আমি কথাটা বুঝাতে পারছি? স্যার এই কথাটা স্যার আরেকবার একটু বলেন স্যার। ডিমান্ড আনসার্টেনিটি রিলেটেড টু ইউর মার্কেট, হ্যাঁ, Demand, জি, মার্কেটে স্যার। কি অবস্থা হবে, আর ইমপ্লাইড ডিমান্ড আনসার্টেনিটি রিলেটস টু ইউর সাপ্লাই চেইন। সেই ধরেন ডিমান্ডটা, মার্কেটে ডিমান্ডটা ফুলফিল করতে চেয়ে সাপ্লাই চেইনের কি কি ধরনের আনসার্টেনিটি ক্রিয়েট হবে, সেটাকে আমরা বলতেছি ইমপ্লাইড ডিমান্ড আনসার্টেনিটি। তো আমরা যে আনসার্টেনিটি, হ্যাঁ, আমরা যেটা বলছি যে ডিমান্ডের আনসার্টেনিটি একটা স্পেকট্রামে থাকে, একদিকে হচ্ছে আমার প্রেডিক্টেবল ডিমান্ড, আরেকটা হচ্ছে হাইলি আনসার্টেন ডিমান্ড, তাই না? যেমন সল্ট মার্কেটটা আপনি প্রেডিক্ট করতে পারেন, সল্ট তো ইচ্ছা করলেই বেশি খায় না, হ্যাঁ না না, এটা হচ্ছে হাইলি প্রেডিক্টেবল। ওয়াইরেজ আপনি নতুন একটা মোবাইল সেটের ডিমান্ড কি হবে, সেটা হচ্ছে খুবই আনপ্রেডিক্টেবল, তাই না? Right, sir. দেখেন আপনি স্যামসাং এর প্রোডাক্ট চলতেছে, সব প্রোডাক্টই Xiaomi, Vivo সবই চলে, বাট এলজি তার মোবাইল প্রোডাকশন বন্ধ করে দিচ্ছে, খেয়াল করছেন? Yes, sir. হ্যাঁ, তো দেখেন মার্কেটে তো অভাব নেই, আবার এট দ্য সেম টাইম একসময় মোটরোলা খুব বেশি চলছে, এখন মোটরোলার অবস্থা কি, তাই না? তো জি, স্যার। এরকম আর কি। তো ডিমান্ড আনসার্টেনিটি একটা স্পেকট্রামে হচ্ছে হাইলি প্রেডিক্ট করতে পারি, আরেকটা হচ্ছে কি আমি একদমই প্রেডিক্ট করতে পারি না, মোটামুটি ফুললি আনসার্টেন। আর মাঝখানে আমরা অনেক কোম্পানি করি, যেমন আপনার অটোমোবিল, আপনার অয়েল, হ্যাঁ, তারপরে হচ্ছে অন্যান্য যেসব প্রোডাক্ট আছে, ফ্যাশন প্রোডাক্ট, ফুড প্রোডাক্ট, এইগুলো আমাদের মোটামুটি একটু আনসার্টেন আর প্রেডিক্টেবিলিটির মাঝে আমরা ডিল করার চেষ্টা করি। তাহলে আমরা জানলাম যে কাস্টমারের ডিমান্ডটা কেমন হবে, আমার আনসার্টেনিটি কেমন হবে, আমি নাম্বার 1 বোঝার চেষ্টা করছি। সেকেন্ড হচ্ছে দেখেন আন্ডারস্ট্যান্ডিং সাপ্লাই চেইন ক্যাপাবিলিটিস। এখন আমার দেখতে হবে আমার সাপ্লাই চেইনের ক্যাপাবিলিটি কেমন। ওই যে আপনার বললাম যে কম্পিটেন্সি কোথায় আছে, সেইটা বের করে আমি আমার ওইটার সাথে মিট করার চেষ্টা করব। যেমন সাপ্লাই চেইন রেসপন্সিভনেস ইজ দ্য এবিলিটি, তাহলে দুইটা অংশ থাকে আমার সাপ্লাই চেইনে, একটা বলছে ইদার আমার সাপ্লাই চেইন হচ্ছে হাইলি রেসপন্সিভ, অথবা আমার সাপ্লাই চেইন হচ্ছে হাইলি এফিশিয়েন্ট। তো আমার যদি মার্কেটে ডিমান্ড হয় হাইলি রেসপন্সিভ, তাহলে তো আমার সাপ্লাই চেইন যদি রেসপন্সিভ হয় তাহলে মিলে গেল, বা হাইলি এফিশিয়েন্ট তাহলে আমার এফিশিয়েন্ট মিলে গেল। কিন্তু যদি না হয় তাহলে আমাকে কি করতে হবে, সাপ্লাই চেইনের ক্যাপাসিটি চেঞ্জ করতে হবে। তো যাই হোক, রেসপন্সিভ নিয়ে আমরা কি বলি যে আপনার রেসপন্সিভনেস কখন আছে বা কখন বলি যে একটা সাপ্লাই চেইন খুবই রেসপন্সিভ, তাহলে এটা হচ্ছে রেসপন্ড টু ওয়াইড রেঞ্জেস অফ কোয়ান্টিটিস ডিমান্ড। হ্যাঁ, আপনার ভেরিয়েবল কোয়ান্টিটি সে মিট করতে পারে, লিড টাইম খুব কম, লার্জ ভ্যারাইটি অফ প্রোডাক্ট, বাল্ক বিল্ড হাইলি ইনোভেটিভ প্রোডাক্ট, যেগুলো সে মিট করতে পারে, হাই সার্ভিস লেভেল আছে, হ্যান্ডেল সাপ্লাই চেইন আনসার্টেনিটি। এইগুলো যদি আপনার কোনো একটা সাপ্লাই চেইনে এই জিনিসগুলো ক্যারেক্টারিস্টিক হয়, তাহলে আমরা এটাকে বলি একটা রেসপন্সিভ সাপ্লাই চেইন। ফর এক্সাম্পল, আপনি হয়তো 5 কেজি অথবা 5 টন যেটাই চাই আমি আপনার দিতে পারবো। কিছু কিছু দোকানে বলে যে না, এত কম অর্ডার করা যায় না, হ্যাঁ, বা আমরা এর নিচে আমরা অর্ডার নেই না, বা এর উপরে অর্ডার দিতে পারবো না, এরকম না, আপনি যেটা চান সেটাই আমি দিব, ঠিক আছে? তো এই ধরনের তারপরে কোনো ধরনের আপনার আনসার্টেনিটি যদি দেখাতে, ধরেন 1 মাস কোনো
আপনার ইন্টারন্যাশনাল সাপ্লাই বন্ধ, কিন্তু আপনার কাছে অ্যাম্পল অ্যামাউন্ট অফ ইনভেন্টরিতে প্রোডাক্ট রাখা আছে যে আপনি 3 মাস অটোমেটিক কি করতে পারবেন, প্রোডাক্ট সাপ্লাই দিতে পারবেন, তাইলে আপনি রেসপন্সিভ। কথাটা বুঝতে পারছেন? জি স্যার। সেকেন্ড হচ্ছে রেসপন্সিভ কামস এট এ কস্ট, তাই না? তারপরে হচ্ছে সাপ্লাই চেইন এফিসিয়েন্সি, যে এখানে কত কম খরচে আমি আপনাকে আপনার সাপ্লাইটা দিতে পারবো বা সাপ্লাই চেইনটা কাজ করতে পারে। হ্যাঁ, ফর এক্সাম্পল ওই যে আমি বললাম যে এত নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আছে, যেমন আমি 10 কেজির নিচে কোনো একটা জিনিস বিক্রি করতে পারি না। 10 কেজির নিচে করলে পার ইউনিট প্রাইস এত দাঁড়ায় যে যার কারণে আমি মার্কেটে হয়তো কি থাকতে পারি না, কম্পিটিটিভ থাকতে পারি না। ফর এক্সাম্পল দেখেন ওয়ালটনের ঢাকার প্রাইস আর ওয়ালটনের চিটাগাং এর প্রাইস, প্রোডাক্টসের প্রাইস কিন্তু মোটামুটি সেম, তাই না? কম বেশি করে? না না স্যার, করে না, কিন্তু আসলে করা উচিত ছিল, তাই না? যেহেতু এখানে কি আছে, তার ডেলিভারি কি আছে, একটা কস্টিং আছে। চিটাগাং এর ডেলিভারি করতে গাজীপুর থেকে একটা ভালো দামের প্রাইস হচ্ছে তার কস্টিং এ চলে যায়, তাহলে তার প্রাইসটা কম বেশি করার কথা ছিল, যেটা করে না। যেটা আপনি পাবেন হচ্ছে ইন্ডিয়ায় বা ইউএসএ তে, হ্যাঁ, এক এলাকার প্রোডাক্ট অন্য এলাকায় গেলেই দেখা যাচ্ছে দাম ওঠানামা করে। এটা আপনার ট্যাক্স ভেট হইতে পারে অথবা আপনার ট্রান্সপোর্টেশনের কারণে হতে পারে। স্যার ইন্ডিয়াতে করে এক প্রদেশ থেকে আরেক প্রদেশে গেলে। জি, তো আপনার সাপ্লাই চেইন এফিসিয়েন্সি ইজ দ্য ইনভার্স টু দ্য কস্ট অফ মেকিং ডেলিভারিং দ্য প্রোডাক্ট। তাহলে রেসপন্সিভ হবে না, সে হবে কি আপনার হাইলি কস্ট এফিশিয়েন্ট হবে। তো আমরা কি করি, একটা ফ্রন্টিয়ারের মধ্যে থাকি, যে কস্ট রেসপন্সিভের মাঝখানে আমরা থাকার চেষ্টা করি। এটা কস্ট আর রেসপন্সিভ যদি আমরা এরকম কার্ভটা নিই, তাহলে এই মাঝখানের অংশটায় আমরা থাকার চেষ্টা করি, এই মাঝখানের অংশটা ফ্রন্টিয়ার বলি আমরা এটাকে। যেমন আপনি হাইলি এফিশিয়েন্ট কি হইতে পারে, যেমন স্টিল মিলস এর যে প্রোডাকশন আছে সেটাকে আমরা হাইলি এফিশিয়েন্ট প্রোডাকশন বলি, কারণ বা আমাদের যে চিনি কলের প্রোডাকশন আছে, সুগার ফ্যাক্টরি, এগুলার আপনার প্রোডাকশন হচ্ছে এফিশিয়েন্ট, যে প্রোডাকশন একবার শুরু করলে তারা বন্ধ করতে পারে না, মাঝখানে বন্ধ করে না, বন্ধ করলে সেটা খুব এক্সপেন্সিভ হয়ে যায়। তো চিনি কল সিজনের শুরুতে আপনার স্টার্ট দেয়, সিজনের শেষে বন্ধ করে দেয়। আবার অন্যদিকে যদি হাইলি রেসপন্সিভ ধরেন, রেসপন্সিভ কেমন হতে পারে, যেটা আপনার জাপানের কথা বলতে হচ্ছে 7-11, যেটা দিনে 3 বার আপনার প্রোডাক্টের আপনার ভ্যারাইটি চেঞ্জ করে বা আপনার শেলফ গুলো চেঞ্জ করে। অথবা আপনি চিন্তা করেন হাইলি রেসপন্সিভ এর মধ্যে আছে, দেখবেন যে নাপিত বিউটি পার্লার গুলা, যে আপনি দেখেন যে রাত 10টায় গেছেন, তখন দেখেন যে নাপিতের দোকান খোলা আছে নাকি বন্ধ থাকে? খোলা থাকে স্যার। খোলা থাকে। তারপরে হচ্ছে আপনার আমাদের যেসব ড্রাগ স্টোর আছে, হ্যাঁ, অনেক ড্রাগ স্টোর দেখবেন 24/7 খোলা থাকে, এগুলো হচ্ছে হাইলি রেসপন্সিভ। লাস ফার্মা হাইলি রেসপন্সিভ, তাই না? জি স্যার। ওয়ারেস আপনার লোকাল যে দোকানটা আছে সে হচ্ছে কস্ট এফিসিয়েন্সির দিকে থাকবে। হ্যাঁ, সব আপনার ড্রাগ আইটেম সে রাখে না, যেগুলো সবচেয়ে বেশি সেল হয় সেই আইটেমগুলো সে রাখার চেষ্টা করে। তো মাঝখানে দুইটা হচ্ছে সামওয়াট এফিশিয়েন্ট, সামওয়াট রেসপন্সিভ আমরা থাকার চেষ্টা করি। যেমন অ্যাপারেল কোম্পানি এফিশিয়েন্সি সামওয়াট এবং রেসপন্সিভের আমাদের দেশে যেটা আছে যে সামওয়াট হয়তো না আমরা হাইলি এফিশিয়েন্সি দিকে থাকি, বাট সামওয়াট এফিশিয়েন্স এবং কিছু রেসপন্সিভনেস আপনার একটা মিক্সচার আমাদের দেশের অ্যাপারেল সেক্টরটা। ওয়ারেস সামওয়াট রেসপন্সিভনেস এর মধ্যে আছে অটোমোবাইল প্রোডাকশনের কথা বলছে, যে গাড়ির প্রোডাকশনটা হচ্ছে মোটামুটি রেসপন্সিভ, তারা আগে থেকে বানায় রেখা দেয়, রেখা দেওয়ার কারণে আপনার ডিমান্ডটা সেখান থেকে মিট করার চেষ্টা করে, তাহলে আমরা এটাকে বলতেছি হাইলি রেসপন্সিভ। এখন আমাদের কাছে আপনাদের কাছে কোয়েশ্চেন, এই যে আমাদের দেশে যে ইলেকট্রনিক্স এর দোকানগুলো আছে, যেমন ট্রান্সকম, বেস্ট বাই, ওয়ালটন, এরা কোন জায়গায় করবে, হাইলি এফিশিয়েন্ট, হাইলি রেসপন্সিভ নাকি সামওয়াট এফিশিয়েন্ট, সামওয়াট রেসপন্সিভ? হাইলি রেসপন্সিভ স্যার। হাইলি রেসপন্সিভ এরিয়াতে করতে হবে। কেন এটা কেন বলতেছেন? স্যার ওরা কাস্টমারের ডিমান্ডকে ফুলফিল করার দিকে ওদের ফোকাসটা বেশি থাকে স্যার। এনিহাউ আকর্ষণও করতেছে স্যার, আকর্ষণও করাচ্ছে, ডিমান্ডের পাশাপাশি আকর্ষণও করাচ্ছে, যাতে ক্রেতা দেখলেই এদিকে যাওয়ার একটা যুগ তৈরি হয়,
দেখে কিছু নিতে পারে কিনা এই টাইপের একটা টেন্ডেন্সি সিস্টেম। এফিসিয়েন্সি আর রেসপন্সিভটা বুঝাইতে পারি না। রেসপন্সিভ হচ্ছে কি আপনার কাস্টমারকে সাথে সাথে একটা সার্ভিস দিতে পারছেন, একটা কিছু কিনলো সাথে সাথে কিনে দিতে পারেন। আর এফিসিয়েন্সি আপনি হচ্ছে আগে আপনি দেখেন যে কম খরচে দেওয়া যায় কিনা ওই সার্ভিসটা। হ্যাঁ, একটা হচ্ছে আপনার সার্ভিস প্রায়োরিটি, যে কাস্টমারকে সার্ভিস কস্ট কোনো ব্যাপার না, সার্ভিসটা হচ্ছে মূল। আরেকটা হচ্ছে সার্ভিস মূল না, কত কম খরচে আমি তাকে সার্ভিসটা দিতে পারি। এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছি? স্যার এখন স্যার ক্লিয়ার হয়েছে স্যার, এতক্ষণ একটু পাশাপাশি জি স্যার, এখন ক্লিয়ার। আচ্ছা, তাইলে এখন এই যে আমি বললাম যে ট্রান্সকম, ওয়ালটন, তারপর হচ্ছে বেস্ট বাই, এদের কি আপনি কোন জায়গায় ফেলবেন, হাইলি রেসপন্সিভ না হাইলি এফিশিয়েন্ট? হাইলি রেসপন্সিভ স্যার, সামহট এফিশিয়েন্ট এবং সামহট রেসপন্সিভ স্যার, ইন বিটুইন দিস ফিগার, বিটুইন দিস টাইম। আচ্ছা, একটা সময় ছিল যখন আপনি ধরেন একটা দোকান থেকে একটা প্রোডাক্ট কিনছেন, যেমন মুদি দোকানে একটা প্রোডাক্ট কিনছেন, আপনি নিজে হাতে করে এই প্রোডাক্টটা নিয়ে আসতেছেন, তাহলে এটাকে আমরা কি বলবো, এফিশিয়েন্ট না রেসপন্সিভ? এটা স্যার এফিশিয়েন্ট স্যার, এফিসিয়েন্সির মধ্যে পড়বে স্যার। এফিশিয়েন্ট। রেসপন্সিভ আপনি সাথে সাথে সার্ভিসটা পাচ্ছেন। আমি কি বুঝাইতে পারছি? আপনি যদি সাথে সাথে সার্ভিসটা পান, সাথে সাথে প্রোডাক্টটা পান, তাহলে এটা হচ্ছে রেসপন্সিভ। আর আপনি কি যদি বলে যে ভাই একটু দাঁড়ান আমি আইনা দিই, এরকম করে না অনেক জায়গায়? জি স্যার। তাইলে তার সার্ভিসটা হচ্ছে এফিশিয়েন্ট, কারণ আপনি একটু ওয়েট। সে কি করছে, প্রোডাক্টটা তার দোকানে না রেখে সে ওয়্যার হাউসে রাখছে, সেজন্য কস্ট কমাইতে পারে। দোকানে রাখার জায়গা নেই, কমাইতে জন্য আপনার কি করছে, ওয়্যার হাউসে রেখে দিচ্ছে, তাহলে হচ্ছে সে এফিশিয়েন্ট। তো এরকম এখনকার দিনে ওয়ালমার্ট বা ট্রান্সকম থেকে যাই কিনে না কিনা, আপনাকে কিন্তু সাথে সাথে তারা প্রোডাক্টটা দেয় না। সে বলবে ভাই রাত্রের বেলা ডেলিভারি দিতে, এটা বলে কিনা? বলে। হ্যাঁ, কেন রাতের বেলা ডেলিভারি দিবে? ওরা কি করে, ওয়্যার হাউস থেকে একসাথে মালগুলা নিয়ে বেরোয়, বিভিন্ন অ্যাড্রেসে গিয়ে ডেলিভারি করে দিয়ে আসে। এখন প্রতিবার যদি কেনার সাথে সাথে আপনাকে ডেলিভারিটা দেয়, তাহলে দেখা যাবে তার কস্টিংটা কি হয়ে যায়, অনেক বেড়ে যাবে। তো সে হচ্ছে হাইলি এফিশিয়েন্ট না, হাইলি এফিশিয়েন্ট হইলে আরো করে দিত, কিন্তু সে হচ্ছে সামওয়াট রেসপন্সিভ অর সামওয়াট এফিশিয়েন্সির মধ্যে পড়ে। আমি কি কথাটা বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে আমি যখন আমার ক্যাপাবিলিটিটা জেনে গেছি, এখন কি হচ্ছে আমার স্ট্র্যাটেজি ফিট দেওয়া, যে আমি কি কোন ফ্রন্টিয়ারে থেকে আমার স্ট্র্যাটেজি ফিটটা দিতে পারবো আর কি। তাহলে কি করা হয় স্ট্র্যাটেজিক ফিটে? ensure that degree of supply chain responsiveness is consistent with implied uncertainty. এই আনসার্টেনিটি আছে, সেটার সাথে রেসপন্সিভিটির সাথে কি আছে, ইনকনগ্রুয়েন্স আছে, বা তাদের মধ্যে কনসিস্টেন্সি আছে। না থাকলে সেই কনসিস্টেন্সিটা ফাইন টিউন করা। Assign role to define stages of the supply chain that ensure appropriate level of responsiveness. Ensure all function maintain consistent with strategies of competitive strategy. এটা বারবার বলছে। তাহলে আমরা এই ফ্রন্টিয়ারে থেকে আমরা কি করার চেষ্টা করি, আমরা সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি। আমরা কিছু অংশ ধরেন ইমপ্লয়েড আনসার্টিনিটি থাকলে রেসপন্সিভনেস থাকে হচ্ছে কিছু রেসপন্সিভনেস, কিছু এফিশিয়েন্সি, এটার মাঝখানে থেকে আমরা করা। পুরোপুরি যদি আমার ডিমান্ড আনসার্টেন থাকে, আপনার হাইলি রেসপন্সিভ আমরা হইতে চাই। ডিমান্ড সার্টেন থাকলে আমরা হাইলি এফিশিয়েন্ট হইতে চাই। আমি কি কথাটা বুঝতে পারলাম? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এইখানে থেকে এই যে এই গ্রে লাইনটার ভিতরে থেকে আমরা কি করতে চাই, সার্ভিসটা দিতে বললে আমাদের মোটামুটি স্ট্র্যাটেজিক ফিটটা চলে আসে। আপনারা আপনাদের কোম্পানিতে এই জিনিসটা একটু দেখার চেষ্টা করবেন যে আপনাদের ডিমান্ডটাতে কোন ধরনের আনসার্টেনিটি আছে, সেইটা আপনার সাপ্লাই চেইনের উপরে কোন ধরনের ইমপ্লয়েড ডিমান্ড আনসার্টেনিটি ক্রিয়েট করতেছে, এবং সেইটা মিট করার জন্য আপনার সাপ্লাই চেইন কি করতেছে। ক্লিয়ার? যেমন পুলকদের কথা বলছিলাম, আমরা পুলকদের বারবার উদাহরণ আনি যে তাদের যখন ডেলিভারি দেয়, ডেলিভারি কস্টিংটা অনেক বেশি করে। অর্থাৎ আপনি যে কটা প্রোডাক্ট ডেলিভারি করে ওইটা দিয়ে হয়তো ফুল ট্রাক লোড হয় না বা ফুল ভ্যান লোড হয় না, তাহলে কস্টিংটা পার প্রোডাক্টে বেশি করে। এর জন্য তারা থার্ড পার্টি নিয়ে নিচ্ছে কস্টিংটা
এফিশিয়েন্ট করার জন্য, তাই কি না? জি স্যার। তাহলে তারা এফিশিয়েন্সির দিকে জোর দিচ্ছে, আর তাদের ডিমান্ডটা মোটামুটি সার্টেন। তারা জানে মার্কেটে ইচ্ছা করলে তো ওষুধ বেশি খাইতে পারে না, মার্কেটের ডিমান্ডটা মোটামুটি স্টেবল থাকে। হ্যাঁ, তার কারণে তারা এফিশিয়েন্ট সাপ্লাই চেইন ডিমান্ড সার্ভিসটা দিয়ে থাকে আর কি। এইভাবে এখানে জিনিসটা করা হয়েছে। হ্যাঁ, সাপ্লায়ার, ম্যানুফ্যাকচার, রিটেলার তারা একটা পয়েন্টে থাকে। আবার সাপ্লাই চেইন, সেকেন্ড ধরনের সাপ্লাই চেইন আপনি ডিজাইন করতে পারেন যেখানে হচ্ছে রিটেলারের উপরে আপনার মূল চাপটা থাকে আর কি। যেমন আপনি যদি ইয়ের উপরে চিন্তা করেন যে ডিস্ট্রিবিউটরশিপ চিন্তা করেন বা ম্যানুফ্যাকচারের কথা চিন্তা করেন, ওই ধরনের সাপ্লাই চেইনে আপনার রিটেলের উপর চাপ কম, কারণ রিটেলার কোনো কিছু ওয়্যার হাউসে রাখে না, সবকিছু ওয়্যার হাউসে রাখে কে? ডিস্ট্রিবিউটর অথবা অন্যরা। তো এই ক্ষেত্রে দেখা যায় যে মূল বার্ডেনটা, রেসপন্সিভনেস এর মূল বার্ডেনটা চলে যায় তখন ডিস্ট্রিবিউটরের উপরে বা ম্যানুফ্যাকচারের উপরে, যেখানে সে তার ওয়্যার হাউস গুলো আপনি কি করে মেনটেন করার চেষ্টা করে। হোয়াইট আপনি যদি কোনো ইম্পোর্টার হন, লাইক ট্রান্সকম বা আপনার ধরেন আপনার স্যামসাং হন, তারা কি করে? তারা ম্যানুফ্যাকচার থেকে প্রোডাক্ট আইনা রিটেলার, তো তাদের উপরে দেখা যায় যে ম্যাক্সিমাম আপনার রেসপন্সিভনেস লোডটা পড়ে, কারণ ম্যাক্সিমাম আপনার প্রচুর প্রোডাক্ট আইনা সে কি করে? তার ইনভেন্টরিতে রেখে দেয় বা ওয়্যার হাউসে রেখে দেয়, সেটার উপর বেসিস করে সে কি করে? মার্কেটে রেসপন্সিভ হওয়ার চেষ্টা করে। জি স্যার। যেহেতু বললাম দুই ধরনের সাপ্লাই চেইন। জি স্যার। স্যার আমার একটু কথা আছে স্যার। হ্যালো কি বলেন প্লিজ। স্যার, আমি হচ্ছে স্যার গার্মেন্টস সেক্টরে কাজ করি। আমাদের যে স্যার অ্যাক্সেসরিজ, আমার কাজ হচ্ছে স্যার অ্যাক্সেসরিজ প্রকিউরমেন্ট করা আমাদের গার্মেন্টস সেক্টরের জন্য। জি। তো আমাদের এখানে রিকুইজিশনটা আসে মার্চেন্ডাইজারদের এন্ড থেকে স্যার প্রথমে। তো ওরা যখন আমাদেরকে রিকুইজিশন দেয় এবং সেই অনুযায়ী ওদের সেই অর্ডারগুলো ফুলফিল করতে হয় স্যার আমাদের। তো এর মধ্যে স্যার 80% 85% আছে বাইরে থেকে, ফরেন সাপ্লায়ার স্যার, আর 15 or 20% হচ্ছে স্যার লোকাল মার্কেট থেকে আমরা সোর্সিং করি স্যার। জি। এক্ষেত্রে স্যার আমরা কোনটার মধ্যে পড়ছি স্যার? আর রেসপন্সিভ নাকি আপনার এটা স্যার অন্য ক্যাটাগরি? আমাদের ভূমিকাটা কি স্যার এখানে সাপ্লাই চেইন? আচ্ছা, এইখানে আপনারা রেসপন্সিভ হইতেন যদি প্রোডাক্ট ইনভেন্টরিতে রাখা থাকতো, অর্ডার পাওয়ার সাথে সাথে জি স্যার শুরু করে দিয়েছেন। জি। বাট এটা না হয়ে আপনি কি করতেছেন যে যখন অর্ডার আসতেছে তখন আপনারা মার্কেট থেকে কিনতেছেন, তার মানে আপনারা এফিশিয়েন্সির দিকে গেছেন, কোনো কিছু ইনভেন্টরিতে রাখেন না। জি স্যার। কস্ট কমানোর জন্য আপনি ইনভেন্টরি না রেখে যখন মার্কেটে যেরকম আছে সেভাবে সোর্স করার চেষ্টা করেন, তাহলে এফিশিয়েন্সি। জি স্যার। জি স্যার, রাইট। আচ্ছা, তো ঠিক আছে, এইখানে দেখেন এফিশিয়েন্সি আর কস্টের কিছু আপনার ডিফারেন্সিয়েট করা আছে, এটা একটু দেখেন, পড়ার চেষ্টা করেন একটা মিনিট। ওকে স্যার। জি স্যার। বুঝে গেছে না? জি স্যার, এখানে বেসিক যে কথাটা বলছে স্যার, এফিশিয়েন্ট সাপ্লাই চেইনের ক্ষেত্রে স্যার এখানে ওদের ফোকাসটা থেকে কস্ট মিনিমাইজেশনের দিকে স্যার। কস্ট মিনিমাইজেশন, রাইট। যে কথা দেখলাম স্যার। আর রেসপন্সিবল ক্ষেত্রে স্যার কাস্টমারের ডিমান্ডটা ফুলফিল করতে পারবে কিভাবে অ্যাজ ইট ইজ পসিবল, এই জিনিসগুলো স্যার এখানে বলছে। রাইট স্যার। সেকেন্ড পয়েন্ট, আপনার প্রোডাক্ট ডিজাইন স্ট্র্যাটেজির মধ্যে আপনার রেসপন্সিভ সাপ্লাই চেইন, এটার এটা কি বোঝাতে চাচ্ছেন? ক্রিয়েট মডুলারিটি টু অ্যালাউ পোস্টপোনমেন্ট অফ প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। এটা হচ্ছে আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম মডিউলারিটি বা পোস্টপোনমেন্ট। তো আমরা ওই যে পুশ পুল সাপ্লাই চেইনের একটা ব্যারিয়ারের কথা বলছিলাম, আপনার খেয়াল আছে? জি হ্যাঁ। এখানে আপনি কি করেন, প্রোডাক্ট মডিউল করে রাখেন। যে ধরেন আপনি স্যান্ডউইচ শপ, আপনি যদি একটু আচ্ছা চাইনিজের কোম্পানির উদাহরণ দিই, যেমন আপনি ওখানে ফ্রাইড রাইস করেন, নুডলস করেন, তো নুডলসেরও তো অনেক রকম আইটেম আছে, চাউমিন হইতে পারে, নুডলস একটু ঝাল হইতে পারে বা চিকেন, তো সবগুলো মেটেরিয়াল সব আপনি আলাদা আলাদা প্রিপেয়ার করে হাফ ডান করে রাখেন। যখন কাস্টমার আসে তখন এটাকে ফাইনাল অ্যাসেম্বলি দেন, তাই না? তো এইগুলো কেন করেন মডিউলারিটি? সো দ্যাট আপনার খরচ যেন সবচেয়ে, আরে সরি, আপনি যেন হাইলি রেসপন্সিভ হতে পারেন, যেরকম অর্ডার দেয় সেই রকম ভাবে আপনি কি করতে পারেন, আপনার সার্ভিসটা দিতে পারেন।
আর যদি আপনি কস্ট এফিসিয়েন্সির দিকে থাকতেন তাহলে কিন্তু আপনি কি রেডি ওই যে দেখবেন যে রাস্তাঘাটে ভ্যান নিয়ে একটা প্রোডাক্ট নুডলস, এক ধরনের নুডলসই যা খান একরকম। আমি কি বুঝাইতে পারছি? আর কারো কোশ্চেন আছে এখানে? আর কারো কোশ্চেন আছে? নো স্যার, জি। কোনো প্রশ্ন। আচ্ছা, এখন আমরা দেখা যায় যে আমরা ফিট দিলাম, ফিট দেওয়ার পরেও যেটা হয় কোনো ক্ষেত্রে আমার প্রোডাক্ট ওয়াইজ আমার কি হয়, আমরা চ্যাপ্টার 1 এ দেখছিলাম যে একটা কোম্পানি তো সাপ্লাই চেইন ডিফারেন্ট থাকে, প্রোডাক্ট ওয়াইজ থাকতে পারে, সাপ্লায়ার বেসিসে থাকতে পারে, কাস্টমার বেসিসে থাকে, আমার সাপ্লাই চেইন গুলো ডিফারেন্ট হয়। তাহলে অনেক সময় কি আমার সাপ্লাই চেইনটা টেইলর করতে হয়, মানে কাস্টমাইজ করতে হয়। সেই ক্ষেত্রে কি হয়, যেমন প্রোডাক্ট ওয়াইজ হতে গেলে প্রোডাক্টের বিগিনিং এ আপনার এক ধরনের সাপ্লাই চেইন ডিজাইন থাকে, আরেক ধরনের হচ্ছে ম্যাচিউর হয়ে গেলে একরকম থাকে। হ্যাঁ, যেমন আপনার প্রোডাক্টের যে যদি ধরি যে 1 বছরের আমার যদি কোম্পানি ধরে একটা মোবাইল ফোনের প্রথম আপনার সেল লাইফ 1 বছর, হ্যাঁ, সেই ক্ষেত্রে সে কি করে যে বিগিনিং এ তার ডিমান্ড খুব আনসার্টেন থাকে, যে প্রোডাক্টটা চলবে কি চলবে না আমরা বুঝি না। বাট যখন প্রোডাক্টটা 6 মাস হয়ে যায় মার্কেটে, মোটামুটি কিন্তু তার ডিমান্ডটা তখন আপনার ম্যাচিউর হয়ে যায়, প্রোডাক্টটা মার্কেটে সবাই চিনে ফেলে, ম্যাচিউর হয়ে যায়, তখন সে কি হয়, সে তখন আপনার এফিশিয়েন্ট আপনার রেসপন্সিভ বা এফিশিয়েন্ট দিকে চলে যায়। তাহলে প্রথম তার থাকে হচ্ছে রেসপন্সিভ একদম প্রোডাক্ট লাইফ সাইকেলের বিগিনিং এ, আর সেকেন্ড সে থাকে হচ্ছে কি এফিশিয়েন্ট। আমি কথাটা বুঝতে পারছি? জি স্যার। এরপরে দেখেন আমি স্ট্র্যাটেজিক ফিটটা আরেকটু স্কোপটা আমি হয়তো বাড়ানোর চেষ্টা করতে পারি, হ্যাঁ, যে বা এটা ইভলিউশনও বলতে পারেন, যে আস্তে আস্তে স্ট্র্যাটেজিক ফিটটা কিভাবে ইভলভ হয় একটা অর্গানাইজেশনে সেটা দেখা। তো প্রথম যখন অর্গানাইজেশনগুলো কাজ করে, ধরেন এখানে এক্সপিরিয়েন্স লোকের খুব অভাব, ধরেন আপনি সাপ্লাই চেইনের কোর্স করেন নাই বা সাপ্লাই চেইন সম্বন্ধে আপনার ধারণা নাই, বাট আপনি আপনার অর্গানাইজেশনটাকে সাপ্লাই চেইনটাকে এফিশিয়েন্ট করতে চাইতেছেন, তখন যেটা হয় আমরা কি করি, একদম বিভিন্ন এক্সপিরিয়েন্স থেকে শুরু করি আগে ফ্রম দ্য স্ক্র্যাচ। ফ্রম দ্য স্ক্র্যাচ হচ্ছে কি ইন্ট্রা অপারেশন স্কোপ থাকে। ইন্ট্রা অপারেশন স্কোপ কি, সাপ্লাই চেইনের ভিতরে অনেক ডিপার্টমেন্টস আছে, যেমন ওয়্যারহাউস, লজিস্টিক্স, আপনার প্রকিউরমেন্ট। তো এখন ওরা করে কি, যেহেতু আপনার আপনি এফিশিয়েন্সির উপর জোর দিবেন, তখন দেখা যায় যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তার কস্টিংটা কমানোর জন্য চেষ্টা করে। যেমন আপনার লজিস্টিক চাবে কি তার ফুল ট্রাক লোড যাক, সো দ্যাট তার কস্টিং কম হবে। ওয়্যারহাউস চাবে যে সবচেয়ে কম খরচে কোথায় সে ওয়্যারহাউসটা মেনটেন করতে পারে, বা সবচেয়ে বেশি প্রোডাক্ট কিভাবে তার ওয়্যারহাউসে রাখতে পারে। সোর্সিং চাবে যে কত কম খরচে সে প্রোডাক্টটা সোর্স করতে পারে, একদম সেম কোয়ালিটি অফ প্রোডাক্ট। তো এখন সবাই যদি শুধু কম খরচের দিকে যায়, তাহলে দেখা যাবে যে তাদের মধ্যে অনেক সময় অ্যালাইনমেন্ট সমস্যা দেখা দেয়। যেমন আপনার অর্গানাইজেশনের মূল স্ট্র্যাটেজি হচ্ছে কি, যে আপনার হচ্ছে রেসপন্সিভনেস থাকা। এখন লজিস্টিক যদি জোর দেয় কিসের উপরে, আপনার এফিসিয়েন্সির উপরে, যে সবসময় ফুল ট্রাক লোডে পাঠাবো, তাহলে সে কি করবে, পোস্টপোনমেন্ট করে রাখা দিবে। পোস্টপোনমেন্টটা কেমন, যে ওয়েট করবে স্যার ফুল ট্রাক লোডের জন্য, ট্রাক লোড না করে সে মাল ছাড়বে না, তাহলে তো আপনি রেসপন্সিভ হইলেন না। জি স্যার। বুঝাইতে পারলো? এটা হচ্ছে ইন্টার অপারেশনের মধ্যে আমরা কি করি, অনেক সময় আমার এই মিস অ্যালাইনমেন্টটা দেখা দেয়। তো এইটা আমরা ঠিক করার প্রথমে আমরা এটা ঠিক করার চেষ্টা করি, একটা ফাংশনের উইদিন ফাংশন আমরা আমাদের অ্যালাইনমেন্ট গুলা ঠিক রাখার চেষ্টা করি। সেকেন্ড হচ্ছে ইন্ট্রা ফাংশনাল স্কোপ। ইন্ট্রা ফাংশন হচ্ছে কি, অন্যান্য যেসব কোম্পানির ফাংশন আছে, যেমন আপনার সেলস ডিপার্টমেন্ট আছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে, অপারেশনস ডিপার্টমেন্ট আছে, এগুলোর মধ্যে একটা অ্যালাইনমেন্ট আনার চেষ্টা করি। যেমন আপনার স্ট্র্যাটেজি হচ্ছে রেসপন্সিভনেস। এখন অপারেশন যদি ঢিলা হয়, সে যদি আস্তে আস্তে তৈরি করে বা এফিসিয়েন্সির উপর জোর দেয়, যে মিনিমাম এত অর্ডার না হলে আমি প্রোডাকশন দিতে পারবো না, আমার কস্টিং অনেক বেড়ে যাবে, তাহলে কিন্তু আপনি রেসপন্সিভ হইতে পারবেন না। দেখেন কত জায়গায় আপনার সমস্যা আছে। আবার প্রাইসিং যদি আপনি ধরেন, প্রাইসে মার্কেটে ম্যানেজমেন্ট কি বললো, যে অন্য ফাংশনের সাথে কথা না বললে একটা ডিসকাউন্ট অফার করে দিল। তো ডিসকাউন্ট অফার মার্কেটে করার সাথে সাথে কি হলো, মার্কেটে আপনার ডিমান্ড এক্সকেলেট করলো।
তো এখন ডিমান্ড এসকেলেট করলে অপারেশন যদি আপনি আগে না জানা রাখেন, সে কি প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবে? নো স্যার। না। তাইলে আপনার অ্যাডভার্টাইজমেন্টে কার প্রোডাক্ট সেল হবে? আরেক কোম্পানি। কম্পিটিটর প্রোডাক্ট সেল হবে, অ্যাডভার্টাইজমেন্ট দেবেন আপনি, প্রোডাক্ট সেল হবে কম্পিটিটরের। তাই না? তো কিছুদিন আগে একজন মজা করে বলতেছিল আর কি, যে চায়না ভাইরাস ছড়াইছে, এরকম একটা কথাবার্তা না? জি স্যার। ভাইরাস ছড়াইছে চায়না আর ব্যবসা করলো ইউএস। আচ্ছা, তারপরে আসি কি আপনার ইন্টার ফাংশনাল স্কোপ, হ্যাঁ, কোম্পানি প্রফিট। তো এটা আমার কি করা, যে টোটাল কোম্পানি ওয়াইজ যতগুলা ফাংশনাল স্ট্র্যাটেজি আছে এগুলাকে আমরা কি করব, একসাথে অ্যালাইনমেন্টে আনার চেষ্টা করব। তো কোম্পানি প্রফিট এইভাবে বাড়ে। তারপরে হচ্ছে আপনার ইন্টার কোম্পানি, অর্থাৎ টোটাল সাপ্লাই চেইনের সারপ্লাসটা আমার নিয়ে আসা। টোটাল সাপ্লাই চেইন সারপ্লাস কি, যে আপনার ব্যাক এন্ডে বা ডাউন স্ট্রিমে যেসব সাপ্লায়াররা আছে বা আপ স্ট্রিমে যেসব সাপ্লায়াররা আছে আপনার জন্য, এবং ডাউন স্ট্রিমে যেসব ডিস্ট্রিবিউটররা আছে, সবার সাথে একসাথে হয়ে আপনি আপনার কোম্পানির ডিমান্ডটা কি করবেন, ফোরকাস্ট করার চেষ্টা করবেন। বা আপনার যেসব সাপ্লাই চেইনের অন্যান্য ফাংশন গুলো আছে সেগুলো আপনি নির্ধারণ করার চেষ্টা করবেন। তাইলে টোটাল সাপ্লাই চেইনের কি হবে, প্রফিট বাড়বে। যেমন আপনার ডাউন স্ট্রিমে আছে রিটেইলাররা, তো রিটেইলাররা মার্কেটের অরিজিনাল খবরটা জানে। রিটেইলারদের সাথে বসে যদি আপনি টোটাল সাপ্লাই চেইন, অর্থাৎ আপনি, আপনার ডিস্ট্রিবিউটর, আপনি এবং আপনার যে সাপ্লায়ার আছে, তারা যদি একসাথে বসে মার্কেটের বা ফোরকাস্টিংটা করেন, তাইলে ওখানে ভুল হুইপ ইফেক্টটা হওয়ার সম্ভাবনা কম, বা ওভার বা আন্ডার সাপ্লাই হওয়ার সম্ভাবনা কম। ইন্টার কোম্পানি স্কোপ, যার কারণে আমার দেখা যায় যে টোটাল সাপ্লাই চেইনের সাপ্লাসটা বেড়ে যায়। কথাটা বুঝতে পারছি? আর এখন দেখা যাচ্ছে অ্যাজাইল ইন্টার কোম্পানি স্কোপ চলে আসে। এখন হয় যে আমরা তো শুধু একজনের জন্য বসে থাকি না, আমার এক কোম্পানির সাথে নানান ধরনের সাপ্লায়ারের সাথে মিট থাকে, বা নানান ধরনের রিটেলারের সাথে মিট থাকে। যখন যার সাথে মিট করব, তার সাথে আমি যেন স্ট্র্যাটেজিক ফিট দিয়ে চলতে পারি, সেইটা চেষ্টা করা হচ্ছে অ্যাজাইল ইন্টার কোম্পানি স্কোপ। এটা খুবই প্রফেশনাল কোম্পানি, এতটুকু মানে খুব কম কোম্পানি আছে এরকম ফিট দিয়ে চলতে পারে আর কি। এইটাই যেমন ইন্টার কোম্পানি স্কোপটা আনাই অনেক ডিফিকাল্ট হয়ে যায়। যেমন টয়োটা পারছে, হোন্ডা পারে, জাপানি কোম্পানিগুলো পারছে এই কাজগুলো করতে। কিন্তু আপনারা ধরেন এই যে একটু আগে যে আরএমজি সেক্টর উদাহরণ দিলেন দাদা, তাই না? তো ওনাদের কোম্পানি কিন্তু এই যে দেখেন যখনই অর্ডার করতেছে, তারা নানান ধরনের সাপ্লাইয়ের সাথে মিট করার চেষ্টা করতেছে, জি স্যার, তাই না? তো এর ফলে কি হয়, ধরেন ওই সাপ্লায়ার সবসময় তার ইন্টারেস্টটা নিয়ে চিন্তা করবে। ওয়াইরাস আপনি যদি একদম ফিক্স করা থাকে যে এই সাপ্লায়ার থেকে এই প্রোডাক্টটা নিব এবং এই দামে নিব, আপনি যদি বলে দেন দামটা, তাহলে দেখা যায় যে একটা কোম্পানি ওয়াইজ একটা সুন্দর একটা ডিমান্ড সবসময় কি হয়, আপনার ফুলফিল হয়ে থাকে আর। জি স্যার। আচ্ছা, এখন এই ফিট গুলো আনার জন্য, এই যে যতক্ষণ আমরা বললাম যে এই ফিট গুলোর জন্য যে স্ট্র্যাটেজিক ফিটের কথা বলতেছে, এইগুলো আনতে গেলে আমার চ্যালেঞ্জেস গুলো কোথায়? চ্যালেঞ্জ গুলো হচ্ছে, এক নাম্বার, যদি আপনার প্রোডাক্ট ভ্যারাইটি বাড়ে বা প্রোডাক্ট লাইফ সাইকেল শ্রিঙ্ক করে, সেই ক্ষেত্রে আমার স্ট্র্যাটেজিক ফিট আনতে সমস্যা হয়। কত প্রোডাক্টের ভ্যারাইটি বাড়বে, অত আপনার চ্যালেঞ্জ বাড়বে। কোন ভ্যারাইটির প্রোডাক্ট আপনার কখন থাকবে সেটা আমি বুঝতে পারি না। যেমন আপনার একটু নয়েজ হচ্ছে, যে আপনার ওয়াহিদুজ্জামান মিনা, ওনার মাইক্রোফোনটা সম্ভবত অন আছে, ওনার ইয়ে থেকে বারবার নয়েজ হচ্ছে। ঠিক আছে, তো ইংরেজি প্রোডাক্ট ভ্যারাইটি এন্ড শ্রিঙ্কিং লাইফ সাইকেল, যেমন আপনি একটা ওই খিলগাঁও যাদের বাসাবাড়ি আছে, দেখবেন যে ওইখানে অনেক চা বা কফি শপ আছে। তো ওইখানে নানান ধরনের ভ্যারাইটি তারা ইউজ করে। তো ভ্যারাইটি যদি বেশি হয়, ওইখানে আমার ডিমান্ড প্রেডিক্ট করাটা একটু ডিফিকাল্ট আমরা ফেস করি আর কি। ওয়ারেস আপনি যদি একটা নরমাল চায়ের দোকান হয়, সে কিন্তু বলে দেয় আমার 2000 কাপ চা বিক্রি হয়। আমি কি বুঝাতে পারছি? যত ভ্যারাইটি বেশি হবে তত কমপ্লেক্সিটি বেশি হবে স্যার। কমপ্লেক্সিটি বেশি হবে। আবার যদি প্রোডাক্টের লাইফ সাইকেলও কম থাকে, যেমন এই যে দেখেন মোবাইলের কথা বলছি, এগুলো লাইফ সাইকেল কমে গেছে। যখন লাইফ সাইকেল কম থাকবে তখনও আমার প্রোডাকশন সমস্যা হয়।
তো যত ডিমান্ড আনসার্টেনিটি বেশি থাকে তত ইমপ্লয়েড ডিমান্ড আনসার্টেনিটি বেড়ে যায়। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে গ্লোবালাইজেশন এন্ড ইনক্রিজিং আনসার্টেনিটি। তো আপনার সাপ্লাই চেইনটা যদি গ্লোবালাইজড হয়, অর্থাৎ আপনি এক জায়গা থেকে ইন্টারন্যাশনাল সোর্স করতেছেন, তারপরে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি হচ্ছে ডিস্ট্রিবিউশন করেন, সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে ডিমান্ড আনসার্টেনিটি বেড়ে যায়, সাথে সাথে আপনার ইমপ্লয়েডও বাড়ে। ইমপ্লয়েডটা কেন বাড়ে? যেমন ওখানে ট্যাক্সেশন আছে, কারেন্সি রেটের ফ্লাকচুয়েশন আছে, অয়েল প্রাইস আছে। হ্যাঁ, তো এইগুলা উঠানামা করলেও দেখা যায় আপনার সাপ্লাই চেইনের পারফরমেন্স বা সাপ্লাই চেইনে আনসার্টেনিটি দেখা দেয়। যে কথাটা বুঝতে পারছি? লোকাল মার্কেটে হইলে এটা এত একটা এফেক্ট করে না। তারপর হচ্ছে ফ্র্যাগমেন্টেশন অফ সাপ্লাই চেইন ওনারশিপ। এই যে টোটাল সাপ্লাই চেইনটা আমরা কথা বলি, এখানে নানান ধরনের পার্টনার্সরা আছে, তাই না? যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে ফার্মগুলো ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড থাকে না, বা ভার্টিক্যাল রিলেশনশিপ তাদের মধ্যে থাকে না। যেমন আমি যদি স্কয়ারকে বলি যে আপনার রিটেলারদের সাথে আপনার সম্পর্ক কেন, সে বলবে যে ভাই আমি তো জানি না, আমার হোলসেলাররা ভালো বলতে পারে। প্রাণরে বলি যে আপনার রিটেলাররা কেমন, প্রাণ আরো বলতে পারবে না, কারণ মাঝখানে আরো কি আছে, আপনার হোলসেলার আছে। তো এই ফ্র্যাগমেন্টেশন বেশি থাকার কারণে যেটা হয় যে আপনার আনসার্টেনিটিটা বেশি দাঁড়ায় আর কি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি কম্পিটেন্স সেম না, অর্থাৎ আপনি যাদেরকে নিয়ে ডিল করবেন, আপনার কোম্পানি হয়তো সবাই এক্সপার্ট বা আপনার স্কিল সেট হ্যাঁ, আর দেখা যাচ্ছে যে আপনি যাদের সাথে ডিল করেন, যেমন রিটেইলাররা, তাদের এক্সপার্টিস হচ্ছে একটা ডিফারেন্ট লেভেল। তো সেই ক্ষেত্রে কি হয়, আপনার আপনার স্কিল সেটের মিসম্যাচের কারণে অনেক সময় দেখা যায় যে আনসার্টেনিটি দেখা দেয়। এরকম তো বোধহয় আপনার প্রায় ফেস করেন না? জি স্যার, এটা একদম কারেন্ট লাইফে স্যার এই ধরনের হয় স্যার। আচ্ছা, তারপর হচ্ছে কি দেখেন নিউ ওনারশিপ স্ট্রাকচার মেক্স দ্য অ্যালাইনমেন্ট। হ্যাঁ, যে ভার্টিক্যাল হয়তো ইন্টিগ্রেশন করছেন, কিছু ইন্টিগ্রেশন কেমন করছেন, আপনি নিজে কিছু রিটেল শপ দিয়েছেন, যেটা করছে আরএফএল বেস্ট বাই করে ফেলছে, নিজে কিছু রিটেল শেপ করে ফেলছে, তার নতুন নতুন ওনারশিপ আসে, তখনই কিন্তু আপনার সাপ্লাই চেইনের মধ্যে একটা ডিফিকাল্টিস দাঁড়ায়। কেন? বিকজ একরকম ভাবে আপনি ম্যানেজ করে আসছেন, নতুন একটা সাপ্লাই চেইনের স্ট্রাকচারের কারণে আপনার নতুন ধরনের ডিফিকাল্টি ক্রিয়েট হয়। হ্যাঁ, যেমন হইতে পারে কি, এই যে দেখেন বেস্ট বাই এর দোকানে যেসব প্রোডাক্টের প্রাইস, ওই সেম প্রোডাক্টগুলাই কিন্তু আরএফএল এক্সক্লুসিভ যেসব দোকান আছে, ডিস্ট্রিবিউটর বা হোলসেলার বা রিটেলার, ওই দোকানেও পাওয়া যায় না? জি স্যার, পাওয়া যায়। হ্যাঁ, সেম প্রোডাক্টই, তাইলে না প্রাইসও কিন্তু স্যার একটা ভ্যারি করে, প্রাইস বেশি ভ্যারি করে। প্রাইস হচ্ছে আপনার ওইসব দোকানে কম দামে বিক্রি করতে বাধ্য হয়। হ্যাঁ জি স্যার। বাট বেস্ট বাই কিন্তু কম দামে দিচ্ছে না, তাই কি না? জি স্যার। না স্যার, ওটা স্যার একদম ফিক্সড প্রাইসে বিক্রি করতেছে, সেম জিনিসটা আমি অন্য দোকানে গেলে হয়তো কমেও পাইতেছি। এই ধরনের অ্যালাইনমেন্টই কিন্তু আমাদের একটা সমস্যা হয়। হ্যাঁ, কাস্টমার হয়তো ওই রিটেল চেইনটাতে হয়তো কিনতে নাও যেতে পারে, তাই কি না? তো এই ধরনের অনেক মিসম্যাচ দেখা দেয়। তারপর হচ্ছে অ্যালাইনিং অল মেম্বার্স অফ সাপ্লাই চেইন হ্যাজ বিকাম ক্রিটিক্যাল টু অ্যাচিভিং সাপ্লাই চেইন। একটু বুঝি যে এটা ক্রিটিক্যাল। সেকেন্ড ওয়ান হচ্ছে চেঞ্জিং এন্ড টেকনোলজি এন্ড বিজনেস এনভায়রনমেন্ট। যে আপনার টেকনোলজিক্যাল চেঞ্জ আছে, এখন ম্যাক্সিমাম কোম্পানিগুলো চায় হচ্ছে এপিআই দিয়ে আপনার সাপ্লায়ার আর ডিস্ট্রিবিউটরদের কম্পিউটারের মধ্যে বা ইআরপির মধ্যে অ্যালাইনমেন্ট থাকে। এখন যখন ইআরপি বা কম্পিউটার সিস্টেমে অ্যালাইনমেন্টে যায়, তখন একটা বড় সমস্যা দেখা যায় যে সিস্টেম একটা সিস্টেমের সাথে ঠিকমতো কথা বলে না। তো যাই হোক, এপিআই আসার পরে এটা অনেকটা কমে গেছে, বাট তারপরে এখনো অনেক ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে আর কি। দ্য এনভায়রনমেন্ট এন্ড সাস্টেনেবিলিটি, যে অনেক কোম্পানি হতে সেম ভাবে এটার উপরে স্ট্রেস দেয় না। হ্যাঁ, যেমন প্লান এনভায়রনমেন্ট নিয়ে কনসার্ন না স্যার। কেমনে বুঝলেন? স্যার ওরা যে আমের বা নানা ধরনের জুস তৈরি করে, এটা তো স্যার আমাদের অনেক ধরনের ইনডিরেক্টলি হার্মফুল স্যার আমাদের। আচ্ছা, এইটা একটা দিক গেল। আর সেকেন্ড দিক হচ্ছে দেখেন প্রাণীর যত প্রোডাক্ট আছে, কি পরিমাণ প্লাস্টিক এন্ড অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করতেছে। বাচ্চাদের একটা ধরেন ললি, ওই যে চুষে গোল ধরনের যেগুলা খায়, এটাও প্লাস্টিক। হ্যাঁ, কাগজও না। তো দেখলাম যে প্লাস্টিকের অভাব নেই, আপনি একটা চুইং গাম, বাবল গাম থেকে শুরু করে
একটা বড় প্রোডাক্টে প্রচুর তারা প্লাস্টিক ইউজ করে, ওই প্লাস্টিকটা তো আর রিইউজ করা যাচ্ছে না, এটা আমাদের এনভায়রনমেন্টে চলে যাচ্ছে, তাই না? তো এরকম অনেক কোম্পানি আছে যারা এনভায়রনমেন্টাল বা সাস্টেনেবিলিটি নিয়ে কোনো ধরনের ভাবনা করে না আর কি। দ্যাট ক্রিয়েটস আ প্রবলেম অফ অ্যালাইনমেন্ট। হ্যাঁ, অনেক অপরচুনিটিস মে রিকোয়ার কোঅর্ডিনেশন। হ্যাঁ, বাট এখন যদি প্ল্যান এরকম থাকে, এখন প্ল্যানের উপর যদি প্ল্যান যদি কি করে, সে যদি এটা ম্যান্ডেট করে দেয় যে ভাই প্ল্যান তো আর সবকিছু তৈরি করে না, প্ল্যান অনেক কিছু আপনার কি করে অনেক থার্ড পার্টি থেকে সোর্সিং করে, তাই করে কিনা? হ্যাঁ স্যার করে। অন্য কোম্পানির নাম আছে দেখবেন, যে ওই কোম্পানি বানাইছে, তারা শুধু বিক্রি করতেছে। স্যার এটা স্যার কোকা কোলার ক্ষেত্রে তো স্যার আছে, প্ল্যান তৈরি করে দেয় স্যার। আচ্ছা, তো এরকম হচ্ছে কোকা-কোলা তো ধরেন লাইসেন্সিং করে নিছে যে তারা বিক্রি করবে, কিন্তু আমি বলতেছি হচ্ছে ধরেন আপনি কুপার্সে যাবেন, কুপার্সে যে ব্রেডটা যায়, জি স্যার, আপনার যদি কুপার্স দোকান থাকে বা আপনার কাছাকাছি, তাহলে সেই দোকানে গিয়ে দেখবেন যে কুপার্সের যে ব্রেড, কুপার্স এটা তৈরি করে না, কুপার্সের হয়ে নরসিংদীর একটা ফ্যাক্টরি তৈরি করে। জি স্যার, এটা আছে স্যার, এই কালচার আমাদের দেশে না? জি স্যার। তো এরকম, তো এখন এই ফ্যাক্টরিগুলো আপনি যদি কুপার্স বা বেস্ট বাই হন, বা আপনি যদি আরএফএল হন, আপনি কিন্তু ম্যান্ডেট করে দিতে পারেন যে ভাই আমার এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল প্রোডাক্ট লাগবে, তখন তারা কিন্তু সেইভাবে প্যাকেজিংটা করতে বাধ্য। হ্যাঁ, হয়তো এই যে আমরা ললির কথা বলছি, তখন একটা কাগজের প্যাকেটে দিবে, তাই কি না? জি স্যার। হ্যাঁ, তো এইরকম আপনি অনেক কিছু করা সম্ভব আর কি। যাই হোক, এই চ্যাপ্টারটা হচ্ছে মূলত আমাদের স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বললাম, বিভিন্ন স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট নিয়ে কথা বললাম। সোফার কি কারো কোনো কোশ্চেন আছে? মাসুদ স্কয়ার বোধহয় সিনেমা টিনেমা দেখতেছে। না স্যার, আমি নিচে বসে স্যার ওই মাউস প্যাডেরই করতেছি। আচ্ছা আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে সোফার? না স্যার। না স্যার। স্যার একটা জিনিস কি, স্যার ইউনিলিভারও স্যার বেশ কিছু থার্ড পার্টি দিয়ে কাজ করে দেখলাম স্যার, যেমন হুইল সাবান, হুইলের গুঁড়া, তাই এগুলো তো স্যার। জি স্যার, জি প্যাকেটের পিছনে লেখা থাকে স্যার। হ্যাঁ, খেয়াল করিনি, অনেক দিন সাবানি। না, ইভেন স্যার সার্ফেক্সের ওরা থার্ড পার্টিকে দিয়ে করায়। তাই? জি স্যার, আমি একবার দেখেছিলাম, ওদের একটা ইয়ে আছে, ওখানে ওরা সার্ফেক্সের প্রোডাকশন করে। স্যার বাটা শু কোম্পানিও কিন্তু স্যার থার্ড পার্টি দিয়ে করায়, ওরা কিন্তু অনেক ডিপেন্ডেন্ট থার্ড পার্টির উপরে স্যার। হ্যাঁ, বাটা জানি আমি স্কুল লাইফে আমার এক ফ্রেন্ড ছিল, ওরা বাটা ইয়ে করতো। আমি স্যার ওই বাটায় অডিট করেছি 3 বছর তো সিএলআইফে স্যার। ও আচ্ছা। তখন দেখেছি স্যার আমি একদম ডিরেক্ট ওরা কি করে স্যার, ওই বাটার ক্ষেত্রে, বাটার শুয়ের ক্ষেত্রে যে মেইন জিনিসটা স্যার, সলিউশনটা, আঠাটা, এইটা শুধু ওরা নিজেরা দিয়ে দেয়। আচ্ছা, আর বাকিগুলো সব সাব কন্ট্রাক্টে কাজ করায়, ওরা বলে দেয় ডিজাইন গুলো, সেই অনুযায়ী করে স্যার। থার্ড পার্টি স্যার অর্গানাইজেশনে স্যার থাকে, যেহেতু আমি এই আরএফএল ছিলাম স্যার 7 বছরের মতো, এই জানুয়ারিতে বের হয়েছে ওখান থেকে। এগুলো স্যার থাকে, এগুলো বড় অর্গানাইজেশন গুলোর সাথে এগুলো আরো ওতপ্রোতভাবে জড়িত। বাটার মানে ইয়েটা কি, মানে ভ্যালু প্রপোজিশনটা কি? আমি অনেকদিন পরে বাটায় গেলাম আর কি, এই কিছুদিন আগে যমুনাতে, তো দেখলাম যে জুতার প্রাইস চলে গেছে, দেখলাম 13,000 14,000। জি স্যার, ওরা স্যার বিভিন্ন গুলো স্যার ওই যে বাইরের যে ফেমাস ব্র্যান্ড গুলোকে স্যার প্রমোট করতেছে। এক্স্যাক্টলি, নিজেরা তৈরি করে না, নিজেরা আপনি মনে হয় নিজেরা তৈরি করতেছে স্যার। কোনটা? হাঁস পাপিসটা দেখছেন স্যার? হাঁস পাপিস, হ্যাঁ হাঁস পাপিস, রাইট। হাঁস পাপিস আছে, কিছু বুটেরও ব্র্যান্ড আছে বা শুয়েরও ব্র্যান্ড আছে, দেখলাম যে ভালো। স্যার ওরা কি করে স্যার, লোকালি যেটা করে স্যার, ওই যে স্লিপার পিভিসি টাইপের যেগুলো স্যার একদম নরমাল, সেটা লোকালি স্যার প্রোডিউস করে ওরা। এগুলো কোয়ালিটি খুব হাঁস পাপ, হ্যাঁ পাতা পাতা ব্র্যান্ড পাপিসের মতো ওয়েন, পাতা পাতা, জি পাতা পাতা, তারপর ওয়েন ব্রেনার, এইগুলো স্যার বাইরে থেকে নিয়ে আসে, ইতালি থেকে বা বাইরে বিভিন্ন কোম্পানি থেকে ডিরেক্টলি স্যার। আচ্ছা, আজকে ক্লাসে যে আমরা স্ট্র্যাটেজিক ফিটের কথা বললাম, এরকম কি আপনাদের কোম্পানির কোনো উদাহরণ দিতে পারেন যে এগুলো দেখছেন আপনাদের কোম্পানিতে, বা এরকম চেঞ্জ গুলা দেখছেন? স্যার আমাদের স্কয়ারে স্যার, আমি যেখানে কাজ করি স্যার,
জি সেটা হচ্ছে স্যার আমাদের আমি স্যার আমার ডিপার্টমেন্টের নাম হচ্ছে অ্যাক্সেসরিজ প্রকিউরমেন্ট। জি তা আমাদের স্যার সাপ্লাই চেইনও আছে আলাদা, মানে ডিপার্টমেন্টটা ওরা ডাই কেমিক্যাল প্রকিউর করে, আমি করি অ্যাক্সেসরিজ। হুম। আবার আরেকটা ডিপার্টমেন্ট আছে স্যার, ওরা করে ইয়ার। আচ্ছা তো এরকম করে আবার আরেকটা আছে স্যার, এটাকে টিএসডি, টেকনিক্যাল সার্ভিসেস ডিপার্টমেন্ট, ওরা স্পেয়ার পার্টস এবং মেশিনারি প্রকিউর করে স্যার। জি এই সব মিলে স্যার হচ্ছে আমাদের এখানে সাপ্লাই চেইন আছে টেক্সটাইল ডিভিশন। আচ্ছা এই তো আমরা তো স্যার এভাবে আমাদের করি স্যার, আমরা মাঝখানে বসে স্যার অর্ডার গুলো ফলো আপ নেই, যে আপনার মার্চেন্ডাইজারদের কাছ থেকে যে অর্ডার গুলো আসে সেই অর্ডার গুলো স্যার 85% বাইরে থেকে করি, আর 25% আমরা লোকাল থেকে করি, বা 50%। তার মধ্যে স্যার আবার বাইরে থেকে যেগুলো করি সেগুলো 85% হচ্ছে স্যার আবার বায়ো নমিনেটেড, সেখানে আমাদের কিছু করার থাকে না, প্রাইস ফিক্সড থাকে এবং স্যাম্পল গুলো আগে অ্যাপ্রুভ করা থাকে। আচ্ছা মানে 25টা হচ্ছে লোকালি আমরা বাইরে থেকে নেই, সেখানে স্যার আমাদের ওই নেগোসিয়েশন, সাপ্লাইয়ারদের সাথে মিটিং, এইগুলো ইনভলভ থাকে স্যার। বাটার একটা চেঞ্জ দেখলাম আমি। বাটা হচ্ছে একসময় দেখতাম যে ইয়েরা কিনতো আর কি, দাদা জ্যাঠাদের বাবাদের ফ্যাশন মনে করতাম, বাট বাটা এখন দেখলাম যে হাই ফ্যাশনের দিকে ঝুঁকছে। ওদের এখানে একটা ভালো আপনার লোগো দেখলাম বা এই স্লোগান দেখলাম যে নিউ ডিজাইন এভরি উইক, এরকম প্রতি সপ্তাহে তারা নতুন নতুন ডিজাইন নিয়ে আসতেছে। মার্কেট এইটা তারা কিভাবে মেনটেন করে? এটা স্যার ওদের ইনোভেটিভ কোনো কিছু আছে কিনা, যে প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন, হ্যাঁ এটা হয়তো তো স্যার থাকতে এই পারে। মানে রিসেন্ট পেপারের ইয়ারসে এই বছর মানে গত অর্থ বছরে প্রথম বাটা বাংলাদেশে মানে লস করছে এত বছর পরে। আচ্ছা 59 বছর ডিজাইনের দিক থেকে এপেক্স ডিজাইন বেশি, হাই ডিজাইন ওরা একটু বেশি, অত বাটা ওদের ফলো করা যায় না। স্যার লেকচার অন সম্পর্কে কয়েকটা প্রশ্ন আমার একটু জানার ছিল, করা যাবে কিনা? বলেন। মানে ওই লেকচার অনে আপনার যে স্লাইডটা ওটা আমি মানে পরে দেখার চেষ্টা করছিলাম, মানে প্রথমে একটা মানে আমার কনসেপ্টে একটু সমস্যা হচ্ছে। ওই স্লাইড নাম্বার 9 একটা ডেফিনেশন আছে, যে অবজেক্টিভ অফ সাপ্লাই চেইন। ওখানে মানে ডেফিনেশন যে দেওয়া আছে যে সাপ্লাই চেইন সারপ্লাসটাকে বলা হচ্ছে যে কাস্টমার ভ্যালু মাইনাস সাপ্লাই চেইন কস্ট। এই ভ্যালুটা কি মনিটরি ভ্যালু নাকি মানে মানে কি আসলে এখানে বোঝানো হচ্ছে? ওই দিন হয়তো আমি মিস করে গেছি বা ভুলে গেছি। ভ্যালুটা ইন টার্মস অফ হচ্ছে আপনি যে ভ্যালু জেনারেট করতেছেন, হ্যাঁ, সেই ভ্যালুটা আপনার কাস্টমাররা কি প্রাইস দিচ্ছে আর কি, সেই ভ্যালু জেনারেট করার আপনার যে খরচ, সেই খরচটার জন্য আপনার কাস্টমার আপনাকে কি প্রাইস দিচ্ছে, সেই প্রাইসটার ডিফারেন্সটাকে আমরা বলতেছি হচ্ছে আপনার কি যেন বলে আপনার কাস্টমার। মানে কথার কথা, এখন যেমন আর বাটার কথা বললাম, মানে বাটার দোকানে যায় যদি আমি একটা জুতা কিনি 1000 টাকা দিয়ে, তাহলে এটা কি আমি ডেফিনেশন হিসেবে কাস্টমার ভ্যালু বলবো? এখন বাটা ধরেন এই ভ্যালুটা জেনারেট করার জন্য ধরেন ও থার্ড পার্টি দিকে তৈরি করছে, তো থার্ড পার্টির একটা খরচ আছে না? জি। এইটা বাটার শোরুমে আনলো, তা বাটার একটা খরচ আছে, তো এই খরচগুলো একসাথে করলে তার ভ্যালু জেনারেশন খরচটা হয়। এই যে বাটার ব্র্যান্ডটা যে তৈরি করলো, সে জুতাটা যে ভ্যালু অ্যাড করলো, এইটার খরচ হবে। এই খরচটা হচ্ছে কাস্টমার যে টাকাটা পে করলো, ওইটার ডিফারেন্সটা হচ্ছে তখন হবে আমার সাপ্লাই চেইন সারপ্লাস। স্যার কথাটা এখনো মানে ওই যে ক্লিয়ার হলো না আমার। আচ্ছা সরি। ফর এক্সাম্পল আপনি থার্ড পার্টি ধরেন XYZ কোম্পানি, একটা থার্ড পার্টি, সে বাটার ধরেন একটা মডেল তৈরি করে দেয় জুতা, তারপরে ওই থার্ড পার্টিরও সাপ্লায়ার আছে, ধরেন বাংলাদেশে কোনো লোকাল সাপ্লায়ার সেই রাবারটা তৈরি করে দেয়, আরেকটা কোম্পানি ধরেন ফিতাটা তৈরি করে দেয়, সেটা থার্ড পার্টিতে আসলো XYZ তে। তো থার্ড পার্টিতে আসার পর ও কেনার জন্য XYZ তো ওইখানে কিছু টাকা খরচ করছে একটা জুতার তৈরি করার জন্য, তাই কিনা? জি জি। তো ওইখানে দেওয়ার পরে সে আবার বাটাকে দিচ্ছে, বাটার থেকে সে আবার কিছু টাকা পাইছে। তাহলে এই যে আস্তে আস্তে কি হইতেছে, ভ্যালু এডিশন হচ্ছে কিনা? প্রথমে এটা নরমাল একটা রাবার, তারপরে ফিতা, তারপরে একসাথে জুতা হইলো, জুতা হয়তো সেটা ছিল XYZ এর ব্র্যান্ড, সেটা যখন বাটায় আসলো, বাটার শোরুমে আসলো, তাহলে বাটার কিছু খরচ হচ্ছে না এখানে? জি স্যার। জি।
তাহলে এই 3 কোম্পানির কস্টিংটা একসাথে করে তখন তারা প্রাইসিংটা করে। ওই প্রাইসটা কে দেয়? কাস্টমার দেয়, তাই কি না? জি এই প্রোডাক্টটা ভ্যালু এডিশন করতে অত তৈরি করা, ব্র্যান্ডিং করা, প্যাকেজিং করা, সবকিছু বিক্রি করা সহ সব একটা সে প্রাইস নির্ধারণ করতেছে। তাহলে ওইটাকে আমরা বলতেছি ভ্যালু। সেই ভ্যালুর প্রাইসটা কে দিচ্ছে? কাস্টমার দিচ্ছে। কাস্টমার। আপনি টাকা পাইতেছেন এক জায়গা থেকে, কিন্তু খরচটা হচ্ছে কিন্তু অনেক এন্ড থেকে। ভ্যালু আচ্ছা, এখন ব্যাপারটা বুঝতে পারছি। হ্যাঁ, ইভেন দেখা যায় যে টিভিসিও এর অন্তর্ভুক্ত, যেমন বাটা টিভিতে অ্যাড দিচ্ছে, এটাও এই কাস্টমার ভ্যালুর মধ্যে অন্তর্ভুক্ত হবে। অন্তর্ভুক্ত হয়। জি, আচ্ছা, এখন ব্যাপারটা বুঝতে পারছি। আর ওই লেকচারের আপনার এই একটা অংশে গিয়ে মানে ওইটা আপনি বলছিলেন নিজেরা পড়ে নিতে, জি। সাপ্লাই চেইন সেগমেন্টেশন, এটা কি মানে আমাদের কি বুঝতে হবে ব্যাপারটা? কারণ ওটা আমি পরে বুঝতে পারি নাই খুব ভালো মতো। ওখানে যে পাওয়ার ল, হ্যাঁ, পাওয়ার লটা বিভিন্ন ম্যাথের জন্য দরকার আছে আর কি। তো আমাদের সোফার সামনে যেগুলো আছে অত আমি কঠিন ম্যাথে যাব না আপনাদের, আমরা সারফেস দিয়ে যাওয়ার চেষ্টা করবো আর কি যতটুকু পারি। সাপ্লাই চেইনের সাধারণত হার্ডকোর ম্যাথ থাকে আর কি। তো হার্ডকোর ম্যাথে আমরা যেহেতু এটা একাডেমিক অংশ না, তো এই জন্য আমি ওইটা বলছি যে একটু যাদের ইন্টারেস্ট আছে দেখে নিয়ে। বাট সেগমেন্টেশনটা একটু দেখা দরকার আছে। সেগমেন্টেশনটা যখন আমরা বলছি, যেমন আজকে যেমন সাপ্লাই চেইনের আমরা দুইটা সেগমেন্ট পেলাম, একটা রেসপন্সিভনেস আর একটা হচ্ছে এফিসিয়েন্সি, আর একটা মিক্স পেলাম। আবার বলছি যে প্রোডাক্ট ওয়াইজ আপনার কি হয়, কাস্টমার ওয়াইজ আপনার সাপ্লাই চেইন ডিফারেন্ট হতে পারে। হ্যাঁ, তো এরকম সেগমেন্ট করতে হয় যে কোন সেগমেন্টের জন্য কোন ধরনের সাপ্লাই চেইন আপনি ইউজ করতেছেন, এটা একটু জানা আর কি। যেমন আপনার একটা প্রোডাক্ট হতে পারে কোল্ড স্টোর, যেমন আরএফএল এর কিছু বেভারেজ প্রোডাক্ট আছে। বেস্ট বাই গেলে এখন দেখবেন যে আপনার গোলমরিচ, মরিচের গুঁড়া, আটা, ময়দা, আবার বেভারেজ, আবার রিগেলের কিছু প্রোডাক্ট, সবকিছুই তারা বিক্রি করতেছে। জি স্যার। এখন তারা যখন এখানে একটা স্টোরে সাপ্লাই দিবে, তাহলে কি বেভারেজ গুলা সেটা একই সাপ্লাই চেইনের মাধ্যমে আসবে না ডিফারেন্ট? ডিফারেন্ট স্যার। ডিফারেন্ট, হ্যাঁ। এইটাই বোঝানো হয়েছে যে আপনার সেগমেন্টেশন গুলা কিসের বেসিসে করবেন আপনি। ওইখানে বলা আছে হেটেরোজেনাস প্রোডাক্ট, হ্যাঁ, তারপরে সিমিলারিটি প্রোডাক্ট, কিভাবে ভাগ করা আছে। না মানে ওইখানে মানে স্পেসিফিকলি একটা স্লাইডে আছে জি, ভোলাটাইল, স্টেবল, ইউনি ইম্পর্টেন্ট, এই ইয়েটা বুঝি নাই। মানে এটা আসলে সবগুলাই ডিটেইলস বুঝতে হবে কিনা সেই জন্য আসলে প্রশ্নটা করা। আপনি যেগুলা সেগমেন্টেশন বুঝিয়েছিলেন ওগুলা বুঝতে পারছি, হ্যাঁ, কিন্তু ওই দরকার আর কি। জি। আর এই সাপ্লাই চেইন পোর্টফোলিও এটা কি জানার কোনো দরকার আছে কিনা, এই জিনিসটা আপনি স্কিপ করে গেছেন। পোর্টফোলিও যেটা হচ্ছে যে একটা কোম্পানি একটা সাপ্লাই চেইন ম্যানেজ করে না, মাল্টিপল সাপ্লাই চেইন ম্যানেজ করে। এই সবগুলো নিলে হয় একটা পোর্টফোলিও। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এটা যে প্রজেক্ট ম্যানেজমেন্ট পোর্টফোলিওর মতো। আর কোনো কোয়েশ্চেন? না, এগুলোই আমার পক্ষ থেকে। আচ্ছা, তো ঠিক আছে, আমার মনে হয় নেক্সট ক্লাসটা কারেন্টার প্রফেসর নেবেন আগামী দিন। কি মনির আসো? মনির, আচ্ছা, তাহলে ও মনে হয় আপডেট করবে আর কি ক্লাস সম্পর্কে। হ্যাঁ, অসুস্থ। হ্যাঁ, ও আচ্ছা। এখনো উনি চাচ্ছিল, উনি করোনা নেগেটিভ আসছে যদিও, কিন্তু বলতেছে খুব উইক। তো আজকেও জয়েন করার কথা ছিল। উনি কালকে মনে হয় পারবে না, আমার মনে হয় আগামী সপ্তাহে হয়তো আশা করি উনি অন্তপক্ষে একটা ক্লাস অ্যাটলিস্ট নেবে। তো আমার মনে হয় যে তোমাকে কন্টিনিউ করতে হবে আগামী কালকেও। আর এর পরের উইকে যদি সম্ভব হয় অন্তপক্ষে ফ্রাইডে অ্যাটলিস্ট উনি ট্রাই করবে, আর না পারলে তো তোমাকে কন্টিনিউ করতে হবে রেগুলার। উনি ট্রাই করবে শুধু অনলি ফ্রাইডে, তবে আগামী ফ্রাইডেতে উনি যদি পারে, তো আশা করি উনি পারবে। কারণ হলো যে আগামী ফ্রাইডে হয়তো, তো আমরা জানাবো গ্রুপে, অসুবিধা নেই যদি কনফার্ম হয়। তো উনি কিন্তু এটা বলছিল আজকের কথা, তারপর আবার গতকালকে সন্ধ্যায় কথা হলো, তখন বললো যে একটু ওনার শরীরটা দুর্বল লাগতেছে আর কি। স্যার আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার, আমাদের এই সেশনে স্যার আমাদের কোন কোন স্যাররা আছেন ক্লাস নিবেন একটু স্যার? মেইনলি আমাদের আনিস স্যার তো নিবেন, আর হলো আমাদের আসিফ সালাম স্যারে নিবেন। তো আসিফ সালাম স্যারে আসলে
অনলি ফ্রাইডেতে যদি নিতে পারেন, অন্য দিন সম্ভব না। শনিবারেরটা স্যার কনফার্ম আনিস স্যারই নিতে হবে। শুক্রবার আমরা চেষ্টা করব আসিফ স্যারকে অ্যাড করার, কিন্তু না পারলে আনিস স্যারই কন্টিনিউ করবে বেশিরভাগ ক্লাস। স্যার আরেকজন স্যার মালয়েশিয়া থেকে একজন স্যার ছিলেন না, মালয়েশিয়ান, ওটা উনি নিলে রোববারে এক্সট্রা ক্লাস নেবে, উনি শিডিউল ক্লাসের মধ্যে না, উনি নেয় আলাদা লজিস্টিক এবং ট্রান্সপোর্টেশনের উপরে, এটা আলাদা, এই শিডিউলের বাইরে। তো ওটা যদি রোববার যদি নেয় ওটা জানাই দিব না রোববারে। স্যার এখন যদি আমরা ধরে নিই স্যার আনিস স্যার আর আসিফ স্যার আর আসিফ সালাম স্যারের শিডিউল, বাট আসিফ সালাম স্যারের অনলি ফ্রাইডে যদি নেয়, কারণ হলো যে উনি যদি অনেক সময় খুব ব্যস্ত থাকে, বাইরে থেকে নেওয়া টাইমিংটাও খুব টাফ, তো আগামী শুক্রবার আমরা অ্যাটলিস্ট ওনাকে দেখি যোগ করতে পারি কিনা। তো আমরা আনিস স্যারকে তো আমরা পাচ্ছি সব সময়, আর যদি আসিফ সালাম স্যারের ফ্রাইডেতে পারে আলহামদুলিল্লাহ ভালো। আর আরেকটা হলো যে যদি একান্ত উনি ফ্রাইডে মিসই করে তাহলে ওনাকে আমরা এক্সট্রা ক্লাস দেব অনলি বুধবারে, তো শুক্র শনিবারে আনিস স্যার ফিক্স থাকবে তাইলে। ঠিক আছে, তাহলে বুধবারে আমরা এক্সট্রা ক্লাস দিয়ে দিব। যদি আসিফ সালাম স্যারের দেখা যায় যে শারীরিকভাবে যে অসুস্থতা কন্টিনিউ করে, তাহলে তাকে আর শিডিউলে না রেখে তাকে আলাদা ক্লাসগুলো শুধু বুধবারের মানে ওয়েডনেসডেতে ট্রাই করব। আর মালয়েশিয়ান স্যার যদি নেয় উনি নেবে অনলি রোববারে, উনি রোববার ছাড়া অন্যদিন সম্ভব না ওনার, উনি নিলে নেবে 8টায়। রোববারে 8টায় আবার টাফ হয়ে যায় আপনাদের জন্য, কারণ ওনার বাংলাদেশ 8টা মানে মালয়েশিয়ার 10টা, বুঝতে পারছেন? মালয়েশিয়া 10টার সময় অনেকে ঘুমায় পারে, যাই হোক তারপর উনি ট্রাই করবে 8টায় হলে আপনাদের জন্য টাফ হয়, কারণ রোববারে আপনাদের অফিস থাকে অনেকে। তারপরে দেখি রোববারে ওনাকে অ্যাড করবো ইনশাল্লাহ। এই রোববারে যদি উনি মোটামুটি টাইম ম্যানেজ করতে পারে। আজকে এখন তার পারবো না, আগামীকালকে ওনার সাথে কন্ট্যাক্ট করবো। তো উনি নিলে মেনলি রোববারে। আরেকটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলেন। আরেকটা রিকোয়েস্ট স্যার, এই যে আমাদের প্রত্যেকটা সেশনের ক্লাসের যে স্যার অডিও ক্লিপসটা গত ক্লাসেরটা, গত শুক্রবারের ক্লাসটা অলরেডি আপনি পাবেন, লিংক দিয়ে দেব একটু পরে, অলরেডি ওটা আমাদের চ্যানেলে চলে আসছে। ওকে ফাইন, থ্যাংক ইউ স্যার। ওকে, আরেকটা জিনিস বলে রাখি সবাইকে, নিরাশ হওয়ার কিছু নাই, অনেক সময় ক্লাসে অনেকে জয়েন করতে পারে না, আপনারা কিন্তু প্রায় ক্লাসগুলো রিপিট পাবেন এবং একাধিক ব্যাচে। এবং আমি আপনাকে আজকে উদাহরণ দিই, পুলক দা আছে ওই যে সান ফার্মাসিউটিক্যালস এর, উনি তো প্রমোশন হয়েছে মনে হয় মিষ্টি খাওয়ানোর কথা আপনাদের, উনি এখনো ক্লাসে জয়েন, আমাদের এই ক্লাস উনি একদম শুরুর একটা ব্যাচ থেকে এখনো কন্টিনিউ করে। অর্থাৎ যারা কন্টিনিউ করতে চায় বিভিন্ন ব্যাচে আপনি রিপিট করতে পারবেন, অনেকগুলো ক্লাস অনেক সময় বোঝা যায় না, সেই ক্ষেত্রে আপনি রিপিট করতে পারেন বারবার। এই ক্ষেত্রে কোনো স্পেশাল কোনো চার্জ বা এডিশনাল চার্জ নাই। ঠিক আছে স্যার, পুলক দা কি আছে লাইনে আজকে? আছে মনে হয়, আছে নাকি? উনি স্যার মিষ্টি খাবে কি অনলাইনে? পুলক চন্দ্র দাস তো আজকে কথাই বলে না। পুলক কি দেখতে পাচ্ছি তো মনে হয় স্যার, ওই মিষ্টি খাওয়ানোর ভয়ে মনে কথা বলেন। পুলক চলে আসছে। পুলক বলেন, আপনার তো কোম্পানি থেকে আজকে মনে হয় গাড়িও পেয়েছেন নাকি জানি বললেন, নতুন ব্র্যান্ড নিউ গাড়ি পাওয়ার কথা, কারণ আপনার সেলস এবং সাপ্লাই চেইন দেখেন যেহেতু। পুলক শুনতে পাচ্ছি না, বলেন, জোরে বলেন। হ্যালো পুলক দা। হ্যালো, সাউন্ডটা একটু চেক করেন। হ্যাঁ এবার শোনা যায়। শুধু সেলস দেখি স্যার, সাপ্লাই চেইন দেখি না এখন। দাদা, হ্যাঁ দাদা আপনি এই যে মিষ্টি খাবেন কি অনলাইনে? না, অনলাইনে মিষ্টি পাঠাই দিবে, অসুবিধা নেই। অ্যাড্রেস অনুযায়ী পাঠিয়ে দিবেন নাকি? না, আমাদের পক্ষ থেকে মনিরুজ্জামান স্যারকে খাওয়াই দিয়ে না, আনিস স্যারকে। আচ্ছা, আরেকটা জিনিস হলো পুলক দা, আপনার ওই যে সলভার ইউজ করে আনিস স্যার যে জনপ্রিয় ক্লাস নেয়, যেটা ইউএস এর একটা কনসেপ্ট, এই সলভারের মাধ্যমে সাপ্লাই চেইনের যে ডিমান্ড ফোরকাস্টিং এর, এইগুলোর উপরে আপনি একটু এক্সট্রা গ্রুপ ডিসকাশন থাকবে এই উইকে, আপনি একটু নেবেন কিন্তু, কারণ আপনি তো এটার উপরে স্পেশাল ট্রেনিংও নিয়েছেন বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা, ওই যে যেমন এবিসি অ্যানালাইসিস, যেটা হ্যাঁ এইগুলো আমরা আলাদাভাবে জয়েন করে নিজেরা একটু দেখে নিব। হ্যাঁ, ওটা একটা গ্রুপ ডিসকাশন, আপনি একটা টাইম দেন, আমি সবাইকে জানাই দিব, কারণ আপনি তো অ্যাডভান্স এক্সেল এর উপরে মোটামুটি বিভিন্ন জায়গা থেকে, আপনি বিশেষ করে আনিস স্যার থেকে আপনি এগুলো অনেকবার শিখছেন মনে হয়, নিজেও বিভিন্ন জায়গা থেকে কোর্স করছেন। ঠিক আছে, তো আমি বলবো যারা সলভার বা এক্সেল এর যে ক্যালকুলেশনটা এখনো বুঝতেছেন না, টেনশনের কিছু নেই, এগুলো শিখতে পারবেন।
একটা দুইটা ক্লাস মিস হলে বা একটু কনফিউশন লাগলে আপনারা কখনো ভয় পাবেন না, কারণ আমাদের আলটিমেট গোল হলো আপনাকে এই ব্যাপারে খুব এক্সপার্ট করা। এটা আমরা কোনো এটা ফাইন্যান্সিয়াল ম্যাটার না যে আপনাকে একটা কোর্স করাইলাম কিছু পেলেন না আবার বলবো টাকা দেন আবার করবেন, নট লাইক দ্যাট। আপনি কন্টিনিউ বিভিন্ন ক্লাসে সেশনে জয়েন করবেন, আপনি এই ব্যাপারে এক্সপার্ট না হওয়ার পর্যন্ত আপনি ফ্রি অ্যাক্সেস পাবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, কারণ আমাদের যারা পুরাতন আছে তারা জানে আমাদের ফিডব্যাকটা, আমরা এই ব্যাপারে খুব আন্তরিক, কোনো কমার্শিয়াল মাইন্ডেড কিছু নাই। জাস্ট হ্যাঁ জয়েন করছেন, আপনি বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি এখানে পাবেন। স্যার আমার আরেকটা কথা ছিল স্যার। জি বলেন। আপনারা স্যার ওই যে সিপিএটা কি শুরু করছেন নাকি নাকি করবেন স্যার? ওইটার একটু ব্যাপারে আমি বলে রাখি, সিপি এর নাটকটা হলো অন্যরকম। সেটা হলো ওয়ার্ল্ডের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, প্রফেশনাল ট্রেনিং, ওটা কিন্তু কোনো ডিগ্রি না। এইগুলো বিভিন্ন প্রতিষ্ঠানই দিতে পারে, এগুলোর সাথে অনেক প্রতিষ্ঠানের কোলাবোরেশন থাকে, এগ্রিমেন্ট থাকে, আবার থাকে না। যেমন ইউকে তে এরকম অনেক প্রতিষ্ঠান আছে, আমাদের দেশেরই অনেকে সিপিএ করছে, কিন্তু সেগুলো অনেক জায়গায় অ্যাকসেপ্টেবল না ঠিক মতো, কিন্তু দিচ্ছে, অনেকে নিচ্ছে, অনেকে চাকরির ক্ষেত্রে হয়তো হেল্পফুল হচ্ছে। আরেকটা জিনিস হলো যেটা পাওয়ারফুল যে সিপিএ গুলো, এগুলো অরিজিনালি খুব টাফ এবং এগুলো বাংলাদেশ থেকে অনেকটাই পসিবল না, এটা বাইরে গিয়ে করতে হয় অনেক ক্ষেত্রে। আর যেগুলো দেখবেন যে শর্টকাট থাকে, বিভিন্ন ধরনের অফার থাকে, ওইগুলো অনেকটা প্রাইভেট ইনিশিয়েটিভ, প্রাইভেট কনসার্ন এইগুলো দিয়ে থাকে। তো ওইটা হয় কি যে কিছুটা কাজে লাগে এইভাবে, অর্থাৎ আপনার অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাকে একটা ভ্যালু দিবে, পাশাপাশি আপনি যদি অরিজিনাল নলেজেবল হয় তখন হয়তো প্রমাণ করবেন যে আপনি এই ব্যাপারটা জানেন। কিন্তু আপনি যদি জিরো থাকেন আর সার্টিফিকেট দিয়ে আসলে কোনো ফায়দা হবে না। হ্যাঁ স্যার, আমি একটু কনফিউজড হয়ে গেছি আপনার এই সার্কুলারটা দেখে, এই জন্য না ক্লিয়ার ঠিক হলো। আছে, এটা কনফিউজ অনেকেই আছে, আমরা অনেকেই বলে দিচ্ছি যে আপনারা এটা মনে করবেন না যে এটা পেয়ে অনেক কিছু হয়ে যাবে। এটা করতে হলে এক হলো আপনার বেসিক এবং ফান্ডামেন্টাল খুব ভালো নলেজেবল হতে হবে, আরেকটা হলো যে আপনি ওই ট্র্যাকে থাকলে করবেন, অন্য ট্র্যাকে দরকার নাই। পাশাপাশি হলো এটা একটা প্রফেশনাল সার্টিফিকেট, কিন্তু এটা এর মধ্যে অনেক ক্যাটাগরি আছে, যেমন একটা হলো সার্টিফাইড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আরেকটা হলো সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, আবার সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টও কয়েকটা জায়গা থেকে আলাদা আলাদা দিচ্ছে। এগুলো বিভিন্ন কনসার্ন, বিভিন্ন অ্যাসোসিয়েশন, বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন রেগুলেটরি বডি করে থাকে, এইগুলো ডিপেন্ড করে। হ্যাঁ, এগুলো কোনো ডিগ্রি না, কোনোদিন কোনো ইমিগ্রেশন এগুলো কাজে লাগে না, দরকার হয় এগুলো কোথাও কোনো জব করলে সিভিতে দেয়, কল করে, যদি ইন্টারভিউ ভালো হয় তখন এটা কাজে লাগে। ইন্টারভিউ খারাপ হলে এই সার্টিফিকেট দিয়ে কোনো কাজে লাগে না কখনোই। আর স্যার আমাদের যেটা স্যার সিএসসিএম, এটা কি স্যার আমরা এটা কোয়ালিফাই ইনশাআল্লাহ করতে পারলে আমরা কি নামের সাথে ইউজ করতে পারবো এটা? হ্যাঁ, এটা পারবে না, এটা বাংলাদেশ, এটা ইভেন এটা তো আইএসসিআইপি থেকে, বাট বাংলাদেশে আমাদের বিআইএসসিএম থেকেও কিন্তু ট্রেডমার্ক না, বাংলাদেশের গভর্নমেন্ট থেকে, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি থেকে। আজকে আমাদের ক্লাসে আসছিল ওয়াহিদুজ্জামান, আছে মনে হয় আজকে এখানে, ওনাকে আমি আজকে ডকুমেন্টটা দেখাই দিয়েছি যে আমাদের একমাত্র বাংলাদেশের ট্রেডমার্ক, একমাত্র বাংলাদেশের বিআইএসসিএম ছাড়া কাউকে সিএসসিএম এর ট্রেডমার্ক বাংলাদেশ গভর্নমেন্ট দেয় নাই। আমরা ইচ্ছা করলে অন্য কাউকে, অন্য কোনো বডিকে বন্ধ করে দিতে পারি, আমরা হয়তো নেক্সট 2022-এর নাগাদ এটা যাব, অন্য কেউ বাংলাদেশে এটার অফার করতে পারবে না, শুধু আমরা ছাড়া। এটা বলে রাখলাম আপনাদের অ্যাডভান্স। থ্যাংক ইউ স্যার। এটা ইউজ করার জন্য ট্রেডমার্ক দরকার, ট্রেডমার্ক আমাদের আছে, উই হ্যাভ অলরেডি। ওকে স্যার। আচ্ছা, বইটা সম্পর্কে আমার একটা প্রশ্ন ছিল। আজকে স্যার বলছিলেন যে 6th এডিশনের কথা, কিন্তু আমাদের গ্রুপে 5th এডিশন শেয়ার করা হয়েছে, এই ব্যাপারে যদি কিছু আচ্ছা, অসুবিধা 6, 5 দুইটাই পাওয়া যাবে, আমরা দেখি কার কার কাছে আছে। পুলকের কাছে থাকলে আমরা নিয়ে দিব, আমার হোয়াটসঅ্যাপেও থাকলে আমি দিয়ে দিব, আপনারা পাবেন। আচ্ছা, একটু তাহলে 6th এডিশনটা দিয়ে দেন, কারণ স্যার আজকে বলছে যে 6th এডিশনটা ফলো করার জন্য। ফলো করেন, এবং ওইটা যেহেতু একটু আপ টু ডেট, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা দেখি এটা গ্রুপে দিয়ে দিব, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনারা আনিস স্যারের জন্য দোয়া করেন, আনিস স্যার কিন্তু এমনি অনেকদিন ধরে অসুস্থ থাকার পর আপনাদের ক্লাস নিচ্ছে। আচ্ছা, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে স্যার। আচ্ছা, ধন্যবাদ, দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী দিনে। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে শুভরাত্রি। হ্যাঁ, আপনারা সবাই একটু ফিডব্যাক দিবেন কিন্তু কাইন্ডলি, আপনাদের এই বিভিন্ন আমাদের সার্ভিস নিয়ে অবশ্যই ফিডব্যাক গুলো কাজে লাগে, মোটিভেশনাল আর কি। ঠিক আছে, ওকে স্যার, ওকে ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, গুড নাইট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।